আজকে যে ক্লাসে টপিক হচ্ছে লোড ফ্লো অ্যানালিসিস। এটা অলরেডি আমি একটু পড়িয়েছিলাম, একটা ভিডিও তৈরি করেও পাঠিয়েছিলাম। তখনকার মতো করে আমি এখন গোড়ার থেকেই করছি, একটু ফলো করবে, খুব একটা সময় লাগবে না। কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ফেস করতে হবে। প্রথমত ওয়াই বাস ম্যাট্রিক্স, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আমি একবার শিখিয়েছি, এখানে আবার একবার একটু বলে দেওয়া হবে। মেনলি যেটা করাবো সেটা হচ্ছে গস সিডালের মেথডের ওপর কিভাবে সলিউশন করতে হয়। এখানে ফ্লোচার্টটা দেওয়া নেই, ফ্লোচার্টটা অন্য জায়গায় আছে। ফ্লোচার্টটাও পরীক্ষায় আসে, যেভাবেই হোক, বোঝো যতটা না বোঝো, তুমি যদি ওটা পরীক্ষাতে করে দিতে পারো মার্কসটা কিন্তু চলে আসে। পাওয়ার সিস্টেম 2টা সাবজেক্টটা একটু ডিফিকাল্ট, তো সেই জন্যই কিন্তু আমি ভাবলাম যে ক্যাজুয়ালি ছাড়া যায় না, সেইভাবেই আমি এই জন্য এই জায়গাটা করাচ্ছি, পরীক্ষাতে যাতে কোনো বিপদ কম আসে। প্রথমত লোড ফ্লো স্টাডিতে আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বলা হয় বাস। এটা হচ্ছে আমাদের বাস। এই বাসের আইডিয়াটা কি, মানে অ্যাকচুয়ালি বাস যদি বলা হয় বাসটা কি, বাসটা আমাদের কোন মানে কি কি জিনিসটাকে বোঝাচ্ছে বাস। বাস হচ্ছে আমাদের যদি পাওয়ার সিস্টেমের দিক থেকে তাকাই, তাহলে বাস হচ্ছে গিয়ে আমাদের একটা সাবস্টেশন বলতে পারা যায়, যেখান থেকে তোমার পাওয়ার কামিং, ইনকামিং বা আউটগোয়িং বোথ সাইড হয়। আর যদি আমরা বলি যে সার্কিট থিওরির দিক থেকে, তুমি যখন দুটো রেজিস্ট্যান্সকে শর্ট করো, এইটাকে বাস বলা হয়। এটা কিন্তু তখন আমরা নোড বলে থাকি, কিন্তু সেটা বাস, পাওয়ার সিস্টেমে বাস। তাহলে বাস কথাটা, নোড আর বাস একই কথা। প্রশ্ন হচ্ছে এগুলো কেন বলা হচ্ছে। 1 নম্বরের কোশ্চেন এই ধরনের কিছু করলেও করতে পারো, 1 নম্বরের কোশ্চেন। তা সেই জন্য, সেই হিসেবে আমি এই জিনিসটা তোমাদের বলে দিচ্ছি যে হোয়াট ইজ বাস। বাস নাথিং বাট আ সাবস্টেশন ফর এ পাওয়ার সিস্টেম, নোড ফর এ সার্কিট থিওরি। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এই বাসের সঙ্গে কারা কারা কানেক্টেড থাকে। নোডটাকে নিয়ে আমরা আলোচনা করব না, কেন, আমরা পাওয়ার সিস্টেম করছি। বাসের সঙ্গে কানেকশন কাদের, লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে তোমাদের বাস, এইটাও তোমাদের বাস, এটাও তোমাদের বাস, মানে আমার এটা হচ্ছে 3 বাস সিস্টেম। এই 3 বাস সিস্টেমে কারা কারা কানেক্টেড আছে, কারা কারা কানেক্টেড আছে এইটা আমাদের দরকার। কারা কারা কানেক্টেড আছে দেখো, একটা জেনারেটিং স্টেশন কানেক্টেড আছে, ট্রান্সমিশন লাইন কানেক্টেড আছে, আর লোড কানেক্টেড আছে। প্রশ্ন হচ্ছে বাসের সঙ্গে ট্রান্সমিশন লাইন কানেক্টেড থাকবে, ওয়্যার বা কেবল কানেক্টেড থাকবে, জেনারেটিং স্টেশন থাকতে পারে নাও পারে, লোড থাকতে পারে নাও পারে, আবার জেনারেটিং স্টেশন আর লোড দুটোই থাকতে পারে। বোঝা গেল? তার মানে বাসের সঙ্গে কারা কারা কানেক্টেড থাকে। তার প্রশ্ন হচ্ছে এইগুলো কেন বলছেন, এইগুলো আমার 1 নম্বরের কোশ্চেনের সাপোর্ট। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লোড ফ্লো শিখবো কেন, নেসেসিটি অফ লোড ফ্লো। এই 4টে প্যারামিটার আমাদের জানতে হয়। এই 4টে প্যারামিটার কেন জানতে হয়, এটা আমরা আস্তে আস্তে করে দেখলে বুঝতে পারবো। এই 4টে প্যারামিটার একটা পারপাস আছে। যেমন তুমি যে বাসটাতে রয়েছো, ধরো তোমার বাড়ির সঙ্গে ট্রান্সমিশন লাইন, আর ট্রান্সমিশন লাইনটা তোমার একটা সাবস্টেশনের সঙ্গে কানেক্টেড। আমি বললাম সাবস্টেশন ইজ আ বাস, ট্রান্সমিশন লাইনের সঙ্গে তুমি কানেক্টেড, তার মানে ট্রান্সমিশন লাইনের থ্রু পাওয়ার যাচ্ছে, তাহলে বাস থেকেই যাচ্ছে, মানে সাবস্টেশন থেকে যাচ্ছে। তাহলে তোমায় জানতে হবে যে তোমার বাড়ির পোটেনশিয়াল কত। তো তোমার বাড়ির পোটেনশিয়ালটা কোত্থেকে পাও, বাসের পোটেনশিয়াল থেকে, তার মানে ভোল্টেজটা জানা দরকার। এবার প্রশ্ন হচ্ছে ভোল্টেজটা কে দিচ্ছে, জেনারেটর। কোন জেনারেটর, একটা সিঙ্ক্রোনাস জেনারেটর। তাহলে সিঙ্ক্রোনাস জেনারেটরের আমার কিন্তু ফেজ অ্যাঙ্গেল, যেটা লোড অ্যাঙ্গেল বলা হয়, এই ডেলটা আমার জানা দরকার।
নেক্সট হচ্ছে কতটা পাওয়ার তোমাকে দেওয়া হচ্ছে বা তুমি কতটা পাওয়ার নিচ্ছ, সেই পাওয়ারের দুটো পার্ট আছে, একটাকে বলা হয় অ্যাক্টিভ, একটা রিঅ্যাক্টিভ। তাহলে মোদ্দা কথা ইন শর্ট যদি বলা হয়, তুমি বলবে ভি, ডেল্টা, পি অ্যান্ড কিউ। এই চারটে প্যারামিটার তোমাকে পেতে হবে এবং চারটে প্যারামিটার তোমাকে জানতে হবে, যেভাবেই হোক তোমাকে জানতেই হবে। এইবার আগাম জেনে রাখো, ছোটবেলা থেকেই আমরা শিখেছি এক্স ওয়াই এর অঙ্ক করতে গেলে দুটো ইকুয়েশন লাগে। তার মানে যতগুলো প্যারামিটার আননোন থাকে ততগুলো ইকুয়েশন লাগে। চারটে প্যারামিটারের জন্য চারটি ইকুয়েশন লাগবে। এই লোড ফ্লোতে চারটি ইকুয়েশন তোমাকে কখনো দেবে না, তোমাকে দেবে মাত্র দুটো ইকুয়েশন। দুটো ইকুয়েশন দিয়ে চারটে প্যারামিটার জানা বাস্তবে সম্ভব না। সেই জন্য লোড ফ্লো স্টাডি করতে হয় বাই ইউজিং নিউমেরিক্যাল মেথড। সেটা আমাদের কাছে বেশ কঠিন, এটার জন্যই আমাদের এইটাকে আমরা অ্যাভয়েড করে যাই। কিন্তু আদপে কিন্তু এখানে কোনো কিছু কঠিন নেই, বিশ্বাসও করতে পারবে না, এটা খুব সোজা। কিন্তু একটু সময় দিয়ে এটাকে স্টাডি করতে হয়, সময়টুকু লাগবে। এটা ম্যাথ, এখানে কিছু পড়ার নেই। ম্যাথ অঙ্ক করতে গেলেও কিন্তু অনেক কিছু পড়তে হয়, কিন্তু টিচাররা কোনোদিন বলে না অঙ্ক করার আগে এই স্টেপগুলো মুখস্থ করে আসো। ওরা বলে অঙ্ক প্র্যাকটিস করো, তুমি স্টেপ মুখস্থ হয়ে যাবে। এই লোড ফ্লো হচ্ছে তাই, এখানে কোনো থিওরি নেই, অঙ্ক করো স্টেপ মুখস্থ হয়ে যাবে। চারটে প্যারামিটার বার করতে হবে, কিন্তু চারটে প্যারামিটারের জন্য চারটি ইকুয়েশন নেই, আছে কটা? দুটো ইকুয়েশন। কি ইকুয়েশন আমরা আসছি। এবার চলে আসি বাসের ভাগ, টাইপস অফ বাস। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতেই পারে, আসুক আমি চাই, কারণ কি আমি লাস্টের দিকে পড়াচ্ছি, তোমরাও আসছো, অতএব তোমরা যদি এইগুলো পাও ভালোই হবে। খুব কঠিন নয়, একটুখানি সময় দিও, মেটেরিয়ালটা আমি দিয়ে দেবো। বাসের মধ্যে প্রথমটাকে বলে স্ল্যাক বাস, ওটা পরে আসছে। বাসের মধ্যে দুটো বাসকে বলা হয়, তিনটে বাসের মধ্যে দুটো বাসকে বলে, একটা বাসকে বলে জেনারেটর বাস, একটা বাসকে বলে লোড বাস। খুব সোজা কথা, যে বাসের সঙ্গে যে কানেক্টেড, মানে বাসের সঙ্গে যদি জেনারেটর কানেক্টেড থাকে তাহলে ওই বাসটাকে তুমি বলবে জেনারেটর বাস। বাসের সঙ্গে যদি লোড কানেক্টেড থাকে তাহলে তুমি তাকে বলবে লোড বাস। আর বাসের সঙ্গে যদি ট্রান্সমিশন লাইন কানেক্টেড থাকে তাকে কি বলবে? তাকে কিছু বলবে না। ট্রান্সমিশন লাইন কানেক্টেড থাকবে, ট্রান্সমিশন লাইন হচ্ছে একটা কানেক্টর, সেটা বাসকে স্পেসিফাই করে না, বাসকে স্পেসিফাই করে জেনারেটর আর লোড। এবার বলে দেয় স্ল্যাক বাস কি, স্ল্যাক বাসটা আসছে। এবার প্রশ্ন হচ্ছে জেনারেটর বাস আর লোড বাস, এটা আমরা কিভাবে বলবো যে এটা জেনারেটর বাস? ভালো করে বুঝো, আমার চারটে প্যারামিটার বার করতে বলেছে। জেনারেটর বাস বা লোড বাসের এই চারটের মধ্যে দুটো নোন আর দুটো আননোন থাকে। জেনারেটর বাসের ক্ষেত্রেও দুটো নোন দুটো আননোন, সিমিলারলি লোড বাসের ক্ষেত্রেও দুটো নোন দুটো আননোন। এবার তোমাকে মনে রাখতে হবে কারা কারা নোন। জেনারেটর বাস তার মানে ও কিন্তু ভোল্টেজ ডেভেলপ করবে, তার মানে ভোল্টেজ নোন, আর পাওয়ার ডেভেলপ করবে তার মানে পাওয়ার নোন। সেই জন্য এখানে পি আর ভি নোন, আর ক্যাপিটাল কিউ বা কিউ অ্যান্ড ডেল্টা আননোন। এবার তোমাকে বার করতে হবে, কিভাবে বার করবে সেটা কিন্তু এখানে প্রশ্ন না, তোমাকে বলা হবে যে দ্যাট ইজ আননোন। পি আর ভি নোন বলে এইটাকে পিভি বাস বলা হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যা যা বলছি পিভি বাস বলা হয়। নেক্সট হচ্ছে লোড বাস। লোড বাসের ক্ষেত্রে পিকিউ, পিকিউ নোন। এবার বলবে কেন? লোড মানে কি? পাওয়ার, পাওয়ার মানে কি? পি। আর এখানে পাওয়ার বললে দু রকম পাওয়ারই চলে আসে, তাহলে মানে কিউ। তাহলে কোনটা জানো না? এবার বললে কেন ভিটা আননোন, প্রশ্ন হতেই পারে। প্রশ্ন হচ্ছে দেখবে আমরা লোডের অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজ মেজার করি, কেন মেজার করি বলো তো? বিকজ ইট ইজ আননোন টু আস। সিমিলারলি লোড বাসের ক্ষেত্রেও তাই, কঠিনভাবে ভাববে না। তুমি যখন কোনো কিছু ব্যবহার করো তার অ্যাক্রসে ভোল্টেজটা তুমি জানতে চাও, কারণ তুমি জানো সাপ্লাই ভোল্টেজ যতই দিক তার অ্যাক্রসে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল থাকে না, তার মানে ওই ভোল্টেজটা জানতে হবে। এবার বলবে লোড অ্যাঙ্গেল কেন জানতে চাইছি? স্বাভাবিক কথা, লোড অ্যাঙ্গেলটা ভোল্টেজের সঙ্গে ডিপেন্ডেন্ট। তোমার জেনারেটর, সিনক্রোনাস জেনারেটর যদি ভালো করে পড়ে থাকো, ওখানে জেনারেশনের সঙ্গে সঙ্গে টর্ক অ্যাঙ্গেলে ভ্যারিয়েশন একটা আসে। খুব ইম্পর্টেন্ট, সিনক্রোনাস জেনারেটর তোমাদের জানতে হয়। সমস্ত মেশিন ভুলে গেলেও সিনক্রোনাস জেনারেটর সারা জীবন মনে রাখতে হয়, ওটাই লাগে। এই সিনক্রোনাস জেনারেটরের যদি ভোল্টেজ আননোন থাকে
ডেলটা অটোমেটিক্যালি আননোন হবে। ঠিক আছে, তাহলে এর ওপর বেস করে যেহেতু পি আর কিউ নোন, সেই জন্য এই বাসটাকে বলা হয় পিকিউ বাস। এবার সর্বোপরি আসছে স্ল্যাক বাস। স্ল্যাক বাস কি এটা জানতে হবে তো, স্ল্যাক বাস কি। এবার তোমাকে একটু গল্প শুনতে হবে, এখানে স্ল্যাক বাসে কতগুলো জিনিস বলা আছে। গল্পটা কি? প্রথমত হচ্ছে লোড ফ্লো অ্যানালিসিস করার অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলো আমি আগেও বলেছি, এখন একবার বলছি, খুব শর্টে শুনুন। তুমি কোনো একটা ফাঁকা মাঠে পাওয়ার স্টেশন ডেভেলপ করে পাওয়ার জেনারেশন হবে এবং সেখান থেকে পাওয়ার ডিস্ট্রিবিউট, ট্রান্সমিট, কনজাম্পশন চলবে। তুমি এত কিছু করবার আগে তুমি নিশ্চয়ই সেখানে একটা জিনিস করবে, সেটা হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিং মানে তুমি ডিসাইড করবে কতটা লাগতে পারে, কি লাগতে পারে। সেই ডিসিশনের উপর বেস করে তুমি কিছু একটা অ্যাজাম্পশন করতে পারবে। সেই অ্যাজাম্পশনটা লোড ফ্লো স্টাডি থেকে আসে। মানে উইদাউট ইনভেস্টমেন্ট তুমি আগে থেকেই কিছু আইডিয়া করতে পারো যে কতটা ইনভেস্টমেন্ট হতে পারে, কি কি লাগতে পারে, মানে হাউ মাচ পাওয়ার উইল কনজিউম অর নট, মানে এতটা হবে কি হবে না ডিসাইড করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে ভালো করে বোঝো, তুমি একটা জেনারেটর লাগিয়েছো আর তোমার কিছু লোড আছে, লোড মানে কনজিউমার। এবার তোমার লোড বাড়ছে, লোড বেড়ে গেলে জেনারেটর বাড়াবে, খুব কমন ব্যাপার। লোড বেড়েছে, জেনারেটর বাড়িয়ে দিয়েছে। কিন্তু তুমি লোড বাস এন্ডে যেখানে তোমার জেনারেটর কানেক্টেড নয়, যেখানে কনজিউমাররা কানেক্টেড, তুমি চাইছো সেখানে ভ্যারিয়েশনটা নজরে যেন না পড়ে। মানে ভ্যারিয়েশনটা নজরে মানে তুমি যে পি পাওয়ার রিকোয়ারমেন্ট বেড়েছে বলে জেনারেটর এক্সট্রা কানেক্ট করেছো, সেই ভ্যারিয়েশনটা যেন কনজিউমার এন্ডে বা লোড বাসে না পড়ে। তার জন্য তোমাকে কি করতে হবে, যদি তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়া থাকে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট যদি পড়া থাকে, তারপর যদি হাইডেল পাওয়ার প্ল্যান্ট পড়া থাকে, তোমরা নিশ্চয়ই সার্চ ট্যাঙ্কের গল্প শুনেছো। সার্চ ট্যাঙ্কের গল্প শুনেছো। সার্চ ট্যাঙ্ক কি করে, এক্সেস যে ওয়াটারটা থাকে সে কিন্তু পেন স্টক থেকে কালেক্ট করে রেখে দেয়। আবার যখন অতিরিক্ত দরকার পড়ে তখন পেন স্টককে ওই এক্সট্রা ওয়াটার কিন্তু ড্যাম থেকে আসে না, সার্চ ট্যাঙ্ক থেকে আসে। তার মানে ও কি করছে, সারপ্লাস ওয়াটার ও মানে স্টোর করছে, আবার যখন দরকার পড়ছে তখন কিন্তু এক্সেস ওয়াটার কিছু প্রোভাইডও করছে। স্ল্যাক বাসটা হচ্ছে ওটা, তুমি লোড বাসের রিফ্লেকশনটাকে যদি তুমি হাইড করতে চাও এবং জেনারেটর যেটা তৈরি করছে সেই অতিরিক্তটাকে, তখন তুমি কি করবে, স্ল্যাক বাসের রিফ্লেকশনের মধ্যে রেখে দেবে। তার মানে স্ল্যাক বাস কন্টিনিউয়াস পিআর কিউ ভ্যারিয়েশন মেনটেন করবে। সেম জিনিস তোমার দরকার পড়লে ও তোমাকে পাঠাবে, সেম জিনিস ও যদি এক্সেস ফিল করে যে এটা দরকার নেই, ও নিজের কাছে রেখে দেবে। এবার প্রশ্ন উঠতে পারে, এনার্জি এভাবে রাখা যায় না? এখানে যেটা হচ্ছে দ্যাট ইজ টোটালি অ্যানালিসিস। এই টোটাল অ্যানালিসিসটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি ডিরাইভ করছি। এক্সিস্টেন্সে গিয়ে ওখানে মাঠে গিয়ে খুঁজতে পাবে না দ্যাট ইজ স্ল্যাক বাস, দ্যাট ইজ দিস বাস, এইসব ভাবে কিছু নেই। আমরা এইভাবে করি, স্ল্যাক বাস বলে কিছু নেই, জেনারেটর বাসটাই স্ল্যাক বাস। অত কমপ্লেক্সে গেলে চলবে না, কিছু কিছু জিনিস একটু মেনে নাও, ভালো লাগবে। সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে না, উত্তর পূর্ব দিকে ওঠে। আর এইটা নিয়ে যদি খুব চর্চায় যায় তাহলে আবার উত্তর পূর্ব নিয়ে এমন মারামারি লাগবে, শেষে তখন তুমি নিজেই ডিসাইড করতে পারবে না, অতএব দরকার নেই। অতএব তুমি মাথায় মেনে নাও যে স্ল্যাক বাস বলে একটা বস্তু আলাদা আছে। এই স্ল্যাক বাসের কাজটাই হচ্ছে ও পি আর কিউ এর ভ্যারিয়েশনটা রাখা, এবং এটা প্রায় অনেকটা সার্চ ট্যাঙ্কের মতো। অতএব হাইডেল পাওয়ার প্ল্যান্টের সার্চ ট্যাঙ্কের কনসেপ্টের মতো এখানে স্ল্যাক বাস এই ভ্যারিয়েশনটাকে সহ্য করে। তার মানে এখানে কার ভ্যারিয়েশনটা সহ্য করে, পি আর কিউ। সেই জন্য এই বাসের নোন প্যারামিটার হচ্ছে ভি আর ডেল্টা, আননোন প্যারামিটার হচ্ছে পি আর কিউ। এবার কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, সেগুলো এখানে বলা হয়েছে এবং লেখা আছে, তোমরা অবশ্যই পড়বে। তবে আমি একটু একটু বলছি। এই বাসকে আর একটা নাম দেওয়া হয়, খুব ভালো নাম, সুইং। আর একটা নাম দেওয়া হয় রেফারেন্স। রেফারেন্স নট সো গুড নেম, সুইং বলা হয়। এটাকে সুইং কেন, এখানে কি ইনসুইং কিছু হচ্ছে না, সুইং হচ্ছে পি আর কিউ। এখানে কন্টিনিউয়াস পি আর কিউ এর একটা ভ্যারিয়েশন ও টলারেট করে।
যার ভ্যারিয়েশনের এফেক্ট আমরা পাই, কিন্তু বাসে এফেক্ট আসে না, কোনো জেনারেটর বাসে বা লোড বাসে আসে না। ও নিজস্ব সেটাকে কন্ট্রোল করে রাখে। অতএব এই সুইংটা হয় পি আর কিউতে, মানে পি আর কিউতে কন্টিনিউয়াস একটা চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ আরো খুলে বলি। ধরো অ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করলো, রিঅ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করলো, অ্যাক্টিভ পাওয়ার অ্যাকসেপ্ট করলো, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাকসেপ্ট করলো, এই জিনিসগুলোকে বলে সুইং। সুইং কথাটার অর্থ হচ্ছে ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনটা ওরা কিন্তু মানে করে, মানে এইভাবে মেনটেন করে। এই মেনটেন করাটা আমাদের কিভাবে হয় অত ডিটেল এখানে নেই, এবং তোমাদের পড়তেও হবে। এই ভ্যারিয়েশনটা হয়, এটাকে আমরা সুইং বলি, এবং এই স্ল্যাক বাসে দেখা যায়, তাই স্ল্যাক বাসকে সুইং বাস বলা হয়। এরপর আসছে রেফারেন্স কেন। যাই হোক, রেফারেন্স কেন, রেফারেন্স কথার অর্থ হচ্ছে তুমি কি কি বার করবে। তুমি প্রথমেই বলে দিয়েছি ভি ডেল্টা পি কিউ বার করবে। এখানে স্ল্যাক বাসের নোন হচ্ছে ভি আর ডেল্টা। স্ল্যাক বাসকে আমরা ভি আর ডেল্টার ভ্যালু অ্যাসাইন করে দিই। ভি এর ভ্যালু কত অ্যাসাইন করবে এটা কোশ্চেনে গিভেন, কিন্তু ডেল্টার ভ্যালু তুমি অ্যাসাইন করবে 0°। আর তুমি যখন কাউকে 0° হিসাবে অ্যাসাইন করছো, তার মানে ও হচ্ছে বেস, এর ওপর বেস করে তুমি বাকিদের ক্যালকুলেশন করছো, মানে বাকি সমস্ত বাসের ডেল্টা অ্যাঙ্গেল বার করতেই পারো। অ্যাজ পার রিকোয়ারমেন্ট তোমাকে বলাই রয়েছে লোড বাসের ক্ষেত্রে তোমার ডেল্টা ভ্যালু বার করতে হবে, কারণ সেখানে ডেল্টা আননোন। তার মানে তুমি জিরো রেসপেক্টে বাকি সমস্ত বাসের ভোল্টেজ বার করছো, অ্যাঙ্গেল বার করছো। তার মানে স্ল্যাক বাস যদি 0°তে থাকে তাহলে সেটা রেফারেন্স। এই জন্য এটাকে রেফারেন্স বাসও বলা হয়। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, এক লাইনে দেওয়া আছে, একটু গুছিয়ে লিখবে, নম্বর দিতে বাধ্য টিচার। হ্যাঁ, কেন গল্প লেখার জায়গা নয়, এটা লিটারেচার না, ঠিক আছে? স্যার হ্যালো কিছু বলছো কেউ? স্যার, একবার রেফারেন্সটা স্যার রিপিট করবেন? রেফারেন্সের ক্ষেত্রে হচ্ছে, রেফারেন্স কথার অর্থ হচ্ছে তুমি কাউকে বেস করে কাউকে বার করছো। যেমন ধরো আমরা ফেজর ডায়াগ্রামে কারেন্টকে রেফারেন্স ধরে নিয়ে তারপরে আমরা বা ভোল্টেজকে রেফারেন্স ধরে নিয়ে আমরা কমপ্লিট করি ফেজর ডায়াগ্রামটা। এটা আমাদের সবসময় করে আসি। আর তাহলে রেফারেন্সটা কি? খুব ভালো করে দেখবে, তুমি রেফারেন্সটাকে কখনো সোজা আঁকো না, রেফারেন্সটাকে দেখবে এক্স অ্যাক্সিস বরাবর আঁকো। এটা বাই নেচার। আর এক্স অ্যাক্সিস বরাবর যদি আঁকো তাহলে তুমি ডেফিনেটলি ওটা 0° ধরে নিয়ে আঁকো। 0° মানে কি? উইথ রেফারেন্স টু বেস, বেসের রেসপেক্টে ওরা 0°। এখানেও ঠিক তাই, খুব সোজাভাবে নিলে স্ল্যাক বাসের ক্ষেত্রে যে রেফারেন্স বা স্ল্যাক বাসের ক্ষেত্রে যে ডেল্টার ভ্যালু, সেটা সবসময় 0° ধরা হয়। আর ভোল্টেজের ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে তুমি 1 ধরবে। তার মানে 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ধরে নিয়ে তুমি যখন অন্যান্য লোড বাসের ভোল্টেজ আর অ্যাঙ্গেল বার করতে বসবে, তুমি দেখবে যে ওই সমস্ত বাসগুলোতে বা জেনারেটর বাসের ক্ষেত্রেও যদি তুমি ডেল্টা বার করতে বসো, দেখবে যে ওই সমস্ত বাসের লোড অ্যাঙ্গেল একই রকম বেরোচ্ছে না, বা টর্ক অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল একই রকম বেরোচ্ছে না, যেটা ডেল্টা, সেটা অন্য কিছু বেরোচ্ছে। তার মানে জিরো রেসপেক্টে বার করছো তো, তাই স্ল্যাকের রেসপেক্টে বার করছো বলেই স্ল্যাক বাসকে রেফারেন্স বাস বলা হয়। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন আসতে পারে। এত অবধি জিনিসটাকে আমি যেটা আলোচনা করেছি সেগুলো কিন্তু তৈরি করব, ঠিক আছে? খুব ছোট লেখা, যা বলছি রেকর্ড হচ্ছে, সেটাও ফলো করতে পারো। নেক্সট হচ্ছে ওয়াই বাস ফরমেশন, অলরেডি করেছি, আর একবার করে দিচ্ছি। এখানে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আগে কিন্তু খুব ডিটেলসে বলা হয়নি, এবার দরকার সেগুলো বলা হচ্ছে, যাতে তোমাদের পরীক্ষাতে অসুবিধা না হয়। এইবার আমি কিছু ইকুয়েশন ফলো করব, ইকুয়েশনগুলো মাইনুটলি শোনো। লোড বাস তোমার কাছে আজকে একবারই পড়লে যথেষ্ট করে মনে হবে, মানে অদ্ভুত মনে হবে, এটা এত সোজা জিনিস। হ্যাঁ, সোজা জিনিস, স্টেপ আমারও মনে নেই বাবা, আমিও দেখে দেখে বলছি। তোমার পরীক্ষা তোমাকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে তোমার সঙ্গে পার্থক্য আমার। আর আমি এটা তো 100 জনকে পড়াচ্ছি না, তোমাদের পড়াচ্ছি, তার আগে একটু পড়ে নিয়েছি, মেটেরিয়ালটা একটু তৈরি করে দিচ্ছি। অত ইকুয়েশনগুলো ফলো করবে। স্যার আপনি ম্যাটেরিয়ালটা পোস্ট করে দেবেন তো স্যার? মেটেরিয়াল পোস্ট করবো, এখন মন দিয়ে শোনো। আমার মেটেরিয়াল আমি পোস্ট করে দেবো, ভিডিওটাও তোমরা পাবে, প্লাস হচ্ছে গিয়ে এই
ক্লাসে এখন মেটেরিয়ালটা যেটা আলোচনা হচ্ছে সেটা একটু দেখে নাও, মানে সুবিধা হবে, কম সময় লাগে। আচ্ছা, ইকুয়েশনগুলো ফলো করো। ফার্স্ট দেখো, এগুলো কিন্তু আমি আগে বলিনি, এখন বলা হচ্ছে। ভি ইকুয়াল টু আই জেড, এটা আমরা জানি। আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড, এটাও জানি। এবার এটাকে একটু গুছিয়ে লিখলাম, 1/z ইন্টু ভি। 1/z ইকুয়াল টু মানে ওয়াই, তার মানে আই ইজ ইকুয়াল টু ভি ওয়াই। এবার বলবে এগুলো কেন করা হচ্ছে। প্রথমত মনে রাখো, আমি ওয়াই বাস ম্যাট্রিক্স তৈরি করব। ওয়াই বাস ম্যাট্রিক্সের অরিজিন কোনটা? নোডাল অ্যানালিসিস। এইটা নোডাল অ্যানালিসিসের ইকুয়েশন, এটা নোডাল অ্যানালিসিসের ইকুয়েশন। অর্থাৎ কোশ্চেন আসতে পারে অরিজিন কি বা কোত্থেকে পেয়েছে, বলে ফ্রম দ্য থিওরি অফ অর্ডার নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিস থেকে পাচ্ছি, বোঝা গেল। নেক্সট হচ্ছে এই যে ওয়াই বাস হচ্ছে, ওয়াই বাসটা কি? ওয়াই বাস একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের 4টে ক্যারেক্টারিস্টিক্স আছে, এটাও কিন্তু বলিনি, এখন বলছি। এগুলো লাগবে। কি কি ক্যারেক্টারিস্টিক্স? অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বলা হয় এটাকে। কেন বলা হয় আসবে। নেক্সট, স্পার্স ম্যাট্রিক্স বলা হয়। কেন বলা হয়? সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স বলা হয়। কেন বলা হয়? স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়। কেন বলা হয়? এখানে লেখা আছে, আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স অর্থ এটাই যে এখানে সমস্ত প্যারামিটার হচ্ছে অ্যাডমিটেন্স। অবশ্যই ওয়াই বাস বলছি তো, তার মানে এখানে সমস্ত প্যারামিটার ওয়াই, মানে অ্যাডমিটেন্স। স্পার্স কেন? তুমি এখানে যখন পুরো ম্যাট্রিক্সটা কভার করবে, এখানে দেখার জিনিস এটাই যে এইখানে এই ম্যাট্রিক্সে অনেক জায়গা ফাঁকা থাকে, ফাঁকা, ভ্যাকেন্ট। এই ভ্যাকেন্ট কথাটার অর্থ হচ্ছে তুমি এখানে ওয়াই প্যারামিটার পাবে না। ওয়াই প্যারামিটার না পাওয়ার অর্থ কি, তুমি যদি ভালো করে বোঝো, তুমি কানেকশন পাবে না। ওয়াই মানে কি? অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা কার বলো তো? ট্রান্সমিশন লাইনের। ট্রান্সমিশন লাইন যদি না থাকে তাহলে অ্যাডমিটেন্স থাকবে না। অ্যাডমিটেন্স না থাকলে ওই জায়গায় তুমি শূন্য বসাবে, আর শূন্য যদি থাকে বেশি মাত্রায় তাহলে ওই ম্যাট্রিক্সটা প্রায় ফাঁকা। এবং এই ম্যাট্রিক্সটা যদি এরকম ফাঁকা হয়, মানে জিরো এলিমেন্টে ভরা হয়, তখন তাকে বলা হয় স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্স কি? এই ম্যাট্রিক্সের মেমোরি সাইজ হয় ছোট, মানে এই ম্যাট্রিক্সের সাইজটা হয় ছোট। তুমি যদি একে কম্পিউটারে লোড করো তাহলে ওর কিন্তু লোডিং ক্যাপাসিটি খুব একটা বাড়বে না। এগুলো লাগবে পরীক্ষায়। স্পার্স ম্যাট্রিক্স কেন? সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স কেন? ভালো করে বলুন। সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা কার? ট্রান্সমিশন লাইন। এবার প্রশ্ন হচ্ছে ট্রান্সমিশন লাইনটা কোথায় আছে? গোড়াতেই বলে দিয়েছি, বাসের সঙ্গে ট্রান্সমিশন লাইন জোড়া আছে, আকাশে ভাসবে না। তাহলে বাসের সঙ্গে বাসে ট্রান্সমিশন লাইন জুড়েছ। তাহলে তুমি একটা কথা ভাবো, আমি তোমার কাছে এখানে ছবি আঁকছি, এই একটা বাস আছে, এই একটা বাস আছে, আর তুমি এইটা হচ্ছে ট্রান্সমিশন লাইন জুড়েছ। এই বাসটার নাম হচ্ছে 1, এই বাসটার নাম হচ্ছে 2। তুমি এই অ্যাডমিটেন্সটার নাম দিয়েছো Y12। এদিককার পার্টির লোক বলেছে 1 থেকে 2 এ যাচ্ছে Y12, আর এদিককার পার্টি বলছে না, এটা Y21। তুমি বলো, এই দুটোর দিক থেকে যদি কেউ অ্যাডমিটেন্স মেজার করে, পরিবর্তন আসবে? আসবে না। তার মানে এরা দুজন হচ্ছে সমান। আর এরা যখন সমান হবে তার মানে এরা হচ্ছে এলিমেন্ট। তুমি যখন ওই ম্যাট্রিক্সটার মধ্যে Y12 পজিশন আর Y21 পজিশনে অ্যাডমিটেন্সের ভ্যালু সেম বসাবে, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবে সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স। হয়ে গেল, গল্প ফিনিশ। এই কথাটা সব জায়গায় সত্য। তুমি 2 এর সঙ্গে 3 যোগ করছো, তুমি বলছো এটা Y23, আর 3-এ বসে থাকা লোক বলছে এটা 3 এর সঙ্গে 2 কানেক্টেড, এটা Y32। আরে দুটোই সমান, অ্যাডমিটেন্সের ভ্যালু কেন পাল্টাবে? ওই প্যারামিটারটা তুমি যেদিক থেকেই মেজার করো না কেন, দুটোর ক্ষেত্রেই প্যারামিটারের ভ্যালু একই। সেই জন্য এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স। আর স্কোয়ার ম্যাট্রিক্স কেন বলা হয়? এখানে যেটা বাস, সেই বাস নাম্বারের ওপর বেস করে রো আর কলাম ডিসাইড করা হয়। অতএব যতগুলো বাস ততগুলো রো ততগুলো কলাম, আর রো আর কলাম যদি সমান হয় তাহলে ওটা হয়ে যায় স্কোয়ার ম্যাট্রিক্স। বাস, এইটুকুই আমার বলার ছিল, এখানে এইটুকুই বলা আছে, গল্প শেষ। এবার চলে আসো ওয়াই বাস কিভাবে ফর্ম করব। ওয়াই বাস কিভাবে ফর্ম করব অলরেডি বলেছি, এবার দেখো আমি এটা বলবো ম্যাক্সিমাম 30 সেকেন্ড। প্রথমত কিভাবে ফর্ম করবে সেটা কোনো ম্যাটার করে না, তোমাদের মতো করে ভাবতে পারো, কোনো জটিলতা নেই। বেশি করে লেখা থাকলে বইয়ে পড়ে লাভ নেই, ম্যাট্রিক্সে লেখা থাকলে ম্যাট্রিক্সের ওগুলো বাদ দাও। তোমাকে বাবা একটা অঙ্ক করতে দেবে, অঙ্কটা কিরকম এই নিচে আছে।
অঙ্কটা করা নেই, অঙ্কটা আমার করা হয়নি। এই অঙ্কটা তুমি যদি করো তাতেও যথেষ্ট বেস তৈরি হবে। এবার এর থেকে বড় দিলে বড় দেবে, কিন্তু এগুলো বেশি নম্বরে দেয় না। এর জন্য বেশি যুদ্ধ করে লাভ নেই, কনসেপ্টটা শিখে নেওয়াটা ভালো। এটা নিয়ে আমি বাড়িতে বসে বসে বললাম আজকে না আমি সারাদিন ওয়াই বাস শিখেছি, এটা শুধু বলা হবে, নিজের শান্তি। পরীক্ষাতে কিন্তু 5 নম্বর তৈরি হয়েছে, মানে বুঝতে পেরেছো, মানে এমন কিছু খেটে লাভ নেই যেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5 নম্বর তৈরি হবে। এর চেয়ে বেশি দিয়ে যদি দিয়ে দেয় তাহলে বাড়তি পাওয়া সেটা হতেই পারে। এবার এখানে এটা কিভাবে তৈরি হচ্ছে, তুমি প্রথমত ওয়াই বাস ম্যাট্রিক্স তৈরি করবার সময় মাথায় রাখবে যে আমি ম্যাট্রিক্সটা কত অর্ডারে হবে, যতগুলো বাস তত অর্ডারের হবে। বাসে আমি দেখতে পাচ্ছি আমার সামনে 3টে বাস আছে, তাহলে তোমার এই ম্যাট্রিক্স তৈরি করার ক্ষমতা থাকতে হবে, এটা তোমার জানতে হবে। 3 into 3 মানে এলিমেন্টগুলো কিভাবে নাম দেবে, 11, y12, y13, y21, এইভাবে তুমি নাম দেবে। এইভাবে নাম দেওয়াটা তোমার এইটা তোমাকে জানতেই হবে। এটা আমি জানি বা মানে জানি না তাহলে সম্ভব না, এটা জানতেই হবে, এটা জেনে নেবে, এটা জানতেই হবে। 5 হলে 5 into 5, 6 হলে 6 into 6, 6 দেবে না ভাই, 4-এর বেশি দেবে না। মানে যদি খুব না বিপদ আনতে চায়, মানে মানে মাথা মোটা কোশ্চেন করে, তাহলে তোমাকে হয়তো দিয়ে দিল 6 into 6 বাসের একটা ম্যাট্রিক্স দিয়ে বসিয়ে দিয়েছে 5 নম্বর কোশ্চেন, তাহলে কথা আলাদা, কেন ওতে কিছু শিক্ষার মান বাড়বে না, লজিক কিছু ক্লিয়ার হবে না, সময় নষ্ট। লজিকটা বোঝো, আমার এই এলিমেন্টগুলো তুমি তৈরি করার পর ঝড়ের গতিতে তোমার শেষ হয়ে যাবে, কিন্তু কয়েকটা জিনিস তোমাকে করতে হবে, সেটা এখানে আমার করা নেই, তবু আমি বলছি। তোমাকে পরীক্ষায় অ্যাডমিটেন্স দেবে না, এটা প্রথমত দেখে নাও। তোমাকে পরীক্ষায় অ্যাডমিটেন্স দেবে না, দেখবে ওরা ইম্পিডেন্স, অ্যাডমিটেন্সে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবে এটা তোমার ব্যাপার, আমি আমার দিক থেকে একটা সাপোর্ট দেবো, তোমরা ওটা মানলে মানবে, অন্যরকমও করতে পারো, কোনো ম্যাটার করে না। যেটা শেখার যে তুমি কিভাবে ওয়াই বাস ম্যাট্রিক্স 30 সেকেন্ডে নামাবে, ভালো করে দেখো। তুমি এই সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে ভাববে না, শুধু ভাববে ডায়াগোনাল এলিমেন্ট, এদেরকে ডায়াগোনাল এলিমেন্টের প্রত্যেকটা সদস্যর যে প্যারামিটারের ভ্যালু কত হবে। y11 কথাটার অর্থ হচ্ছে 1 নম্বর নোডে কানেক্টেড অ্যাডমিটেন্সের সামেশন। অতএব তোমাকে অ্যাডমিটেন্স বার করে নিতে হবে, এটা 30 সেকেন্ডের মধ্যে পড়ে না, 30 সেকেন্ডের বাইরে, ওটা তুমি ছোটবেলায় জানো হাউ টু ক্যালকুলেট অ্যাডমিটেন্স। 30 সেকেন্ডের মধ্যে এইটাই পড়ে যে y11 এর মধ্যে যে অ্যাডমিটেন্সটা আছে সেই অ্যাডমিটেন্সের ভ্যালু কত। 1 নম্বর বাসে যতগুলো যতগুলো অ্যাডমিটেন্স কানেক্টেড, এবার বলবে কি অ্যাডমিটেন্স কানেক্টেড, যতগুলো ট্রান্সমিশন লাইন কানেক্টেড, কিংবা জেনারেটিং স্টেশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাডমিটেন্স থাকে। আমি যেমন বলে দিই, যেমন ধরো এই জায়গাটা একটা অ্যাডমিটেন্স থাকতে পারে, তাহলে এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, তিনটেকে পাতি যোগ করতে হবে। এবার তুমি বলে কিভাবে যোগ করবো, সেগুলো তোমার 30 সেকেন্ডের মধ্যে পড়ে না। 30 সেকেন্ডের মধ্যে কনসেপ্টের কথা বলছি, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যে তাড়াতাড়ি যোগ করবে পারবে, যে যোগ করতে পারবে তার দেরি হবে, পরিষ্কার কথা। এক, নেক্সট হচ্ছে y22 মানে কি, 2 নম্বর বাসে কানেক্টেড, y33 মানে 3 নম্বর বাসে, লজিক ক্লিয়ার। এবার বাকি রইল বাকি প্যারামিটারগুলো, বাকি প্যারামিটারগুলো বসবার সময় ঝড়ের গতিতে কোনো ব্যাপার না। y12, y12 মানে 1 আর 2 এর মধ্যে কানেক্টেড অ্যাডমিটেন্স, তুমি অ্যাডমিটেন্স তো আগেই বার করে নিয়েছো, বসিয়ে ফেলো। 12 বসাবে, 21ও বসাবে, 13 বসাবে, 31ও বসাবে, 23 বসাবে, 32 বসাবে, ডান। বসানোর পর কি করবে, ডায়াগোনাল প্যারামিটারগুলো বাদ দিয়ে অফ ডায়াগোনাল যারা রয়েছে তাদেরকে ব্র্যাকেট দিয়ে লিখবে, ব্র্যাকেট দিয়ে লিখবে, ব্র্যাকেট দিয়ে, আর ব্র্যাকেটের বাইরে একটা করে মাইনাস দিয়ে দেবে। দেখো করতে 30 সেকেন্ডই সময় লাগে, তুমি যদি সমস্ত প্যারামিটার বার করে বসাও। আর যদি না করো তাহলে কথা লাগবে। প্রসেসটা এটা, বাকি যা আছে ওগুলো কোনো মানে নেই, বড় বড় ইকুয়েশন শিখে কোনো উদ্দেশ্য নেই। এটা 5 নম্বরের একটা কোশ্চেন দেবে, তার জন্য কিন্তু এত খরচা করার মানে হয় না। ঠিক আছে, এর চেয়ে যদি বেশি দিয়ে দেয় কখন ভাববে, কিন্তু এইটুকুই হচ্ছে প্রসেস। এখানে এটাই করেছি, এখানে একটু দেখিয়েছি অ্যাডমিটেন্স বার করা, আমি এখানে দেখিয়েছি কিভাবে বসানো হয়েছে, কারণ আমি এখানে ভিডিও, আমি এখানে বলে দিতে পারছি, তোমাকে মেটেরিয়ালটা দিলে তো তোমাকে দেখাতে হবে কোথায় কি আছে, দেখো তাই আছে, তাই করা আছে। এবার প্রশ্ন বলবে এখানে স্যার ব্র্যাকেট তো দেননি, এখানে ব্র্যাকেট কেন দিইনি, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার পড়েনি, কিন্তু তুমি যখন পরীক্ষার খাতায় করবে আমি তোমাকে বলি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ধরো 2 প্লাস j3, এটা কিন্তু ওহমে আছে বাবা, এটা কিন্তু অ্যাডমিটেন্স, ধরো z12 এটা, তাহলে তোমাকে এটা বার করতে হবে y12। y12 মানে কি,
1/z12। এবার তোমার ইচ্ছা, তুমি যা খুশি করো, আমি শুধু যেটা পছন্দ করি সেটা বলে দিচ্ছি। এটা হবে গিয়ে তোমার এই যে এই ভ্যালুটা কত, 2 প্লাস j3। এবার তুমি এটাকে অ্যাডমিটেন্সে নেবে কি করে, ওপরে নিচে কনজুগেট দিয়ে গুণ করে নেবে। এবার যদি তোমার বলো না আমি অন্য কিছু, তোমার যেটা মনে হয় নিতে পারো। আমার যেটা বলা সেটা আমি তোমাকে বলে দিলাম। এখানে কনজুগেটটা নিয়ে নেবে, কনজুগেটটা নিয়ে উপরে নিচে গুণ করবে, গুণ করলে চট করে তোমার অ্যাডমিটেন্সে কনভার্ট। অ্যাডমিটেন্সে কনভার্ট করার এফিসিয়েন্সি কার কত বেশি তার উপরে এই সময়টা কম হবে। কিন্তু আমি প্যারামিটার ফিলিং এর কথা বলছি, কিভাবে প্যারামিটার ফিল আপ করবে সেটা 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। যত বড়ই করো তুমি যদি প্যারামিটারগুলো বার করে রাখো দেখবে 30 সেকেন্ড। এটা হয়ে গেল ওয়াই বাস ম্যাট্রিক্স। এখানে একটা নিউমেরিক্যাল পাবে, এই নিউমেরিক্যালটা নিজেরা করো। এছাড়া যতগুলো আননোন আছে সেগুলো করতে পারো। যেমন এখানে ক্ষেত্রে বলি, এখানে যখন তুমি করবে তখন এটাকে অ্যাডমিটেন্সে কনভার্ট করবে, এটাকে অ্যাডমিটেন্সে কনভার্ট করবে, সাইড বাই সাইড এটাকেও কনভার্ট করবে। কেন স্যার আরেকটা বলে দিন না স্যার, হ্যাঁ বলো। আরেকটা দেখে দিন স্যার কাইন্ডলি। আর একটা দেখাবো বলতে বুঝলাম না, এটাই দেখাচ্ছি দেখো। এক মিনিট, কাটে না কেন? আচ্ছা, এটাই দেখাচ্ছি। এটা 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 এটার নাম হলো Z0। একটু সময় দাও। এটার নাম হলো Z12, এটার নাম হলো Z13। ওকে, এইবার তোমাকে বার করতে হবে y11। y11 মানে কি, 1/z0 প্লাস 1/z12 প্লাস, ডিটেলে গেলে তো অনেক কিছু, এত কিছু। এবার তুমি এদেরকে কি করছো, অ্যাডমিটেন্সে কনভার্ট করছো। অ্যাডমিটেন্সে কনভার্ট করলে এটা কত আসছে, J01। এটা কত আসছে, J04। এটা কত আসছে, J05। তোমাকে একটা কথা বলি, এখানে কনজুগেটের ব্যাপারটা খুবই সোজা। কেন বলো তো, এখানে রিয়েল পার্টটা নেই, কিন্তু আমার আগের অঙ্কে রিয়েল পার্টটা দিয়ে দেখাচ্ছে। অতএব সেগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এবার এটাকে কি করব, এটা যখন আমি করছি এটা কিভাবে করব, এটা মানে আমি কিভাবে করব, এটার ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রত্যেকটা প্যারামিটারকে বার করতে হবে, প্রত্যেকটা প্যারামিটার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করার পর যোগ করতে হবে, যোগ করার পর তুমি y11 পাবে। এটাকে করলে কি হবে বলো, এটাকে তুমি যদি করো কি হয়, 1 বাই এটা করলে ঠিক আছে কত হবে, 10 হবে। এটা তাই না, 10 হবে। আর যেটা নিচে আছে উপরে গেলে কি হয়, -j। এগুলো কিন্তু যে যত তাড়াতাড়ি করতে পারবে তার তত করবে। ঠিক আছে, এটা কত, 4×25 = 100, তার মানে কত হবে এটা, 2.5। ঠিক, আর এটা কি আছে, যে ওপরে গেলে কত হবে, +j, নিচে ছিল +j, ওপরে গেলাম -j, হয়ে গেল। নেক্সট 0.5, 5×20 সব মানে 2, নিচে ছিল +j, ওপরে গেল -j, বা যোগ করে দাও, 10 আর 2 12 2 14, 14.5 -j 14.5, এটা হয়ে এলো y11। বুঝে গেল, একটু ফাস্ট করতে হবে, এগুলো তো না করলে হবে না, লড়তে তো হবে। এইভাবে আমরা বার করব। নেক্সট হচ্ছে গিয়ে এইটা যখন আমি করছি, সেই জন্য বেস্ট হচ্ছে অঙ্ক শুরু করার আগে, অঙ্ক শুরু করার আগে সমস্ত ওয়াই প্যারামিটার তুমি বার করে নাও, তাহলে খুব তাড়াতাড়ি। কাউকে বলো যে একটা যেন ওয়াই ওয়াস ম্যাট্রিক্স 5 নম্বরে চলে আসে, একদম সলিড কোশ্চেন, খুব বেশি সময় লাগে না। এইবার মেন একটা টপিকে ঢুকছি। স্যার, হ্যাঁ বলো হ্যালো বলো বলো বলো। স্যার, আপনার কাছে যদি কোনো অঙ্ক দু তিনটে করা থাকে ওয়াইবাস ম্যাট্রিক্সের, হুম তাহলে যদি আপনি একটু শেয়ার করে দেন, হুম কারণ বইতে অনেক হিজিমিজি করে করা আছে তো ওটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দিচ্ছি, দিয়ে দেবো। হুম, এটার সাথে যদি পারি দেবো, নতুবা এটার পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসছি দুটো মেথড, লোড ফ্লো অ্যানালিসিসের দুটো মেথড, গস সিডাল, নিউটন র্যাপসন। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ফার্স্ট ডিকাপলড করার মতো টাইমও হবে না, আর একটু কঠিন না, মানে কঠিনের জায়গাটা বাড়বে।
ওই জন্য দুটোই শিখে রাখো, যদি এই দুটোর মধ্যে আসে অবশ্যই আমরা ভালো রেজাল্ট করব। যাই হোক, অতএব সেই জায়গায় দাঁড়িয়ে লোড ফ্লো অ্যানালিসিসে যে জায়গাটায় ঢুকছি এটা একটু মাইনটলি শুনবে। 10টার বেশি সময় আমিও দিতে পারবো না, অতএব সেই যে 10টাই অবধি টাইম, বিরক্ত হওয়ার কিছু না। প্রথমত বুঝতে হবে লোড ফ্লো অ্যানালিসিস আমরা কিভাবে করব, কতগুলো জিনিস এখানে আছে, লোড ফ্লো অ্যানালিসিসের অ্যাডভান্টেজ, এই জিনিসগুলো আমি এখানে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, তোমরা পড়লে পারবে। আমি শুধু এখানে একটু উল্লেখ করে দিচ্ছি যে লোড ফ্লো অ্যানালিসিসকে পাওয়ার ফ্লোও বলা হয়। লোড কথাটার অর্থ হচ্ছে আমার কাছে পাওয়ার, লোড মানেই পাওয়ার। লোড মধ্যে আমি দেখবে বলি লোড বাস মানে পিকিউ বাস, লোড বাস পিকিউ বাস, আর পিকিউ মানে কি, পিকিউ মানে পাওয়ার, তার মানে লোড মানেই পাওয়ার, এটা কিন্তু ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমাদের লোড ফ্লো অ্যানালিসিসে যদি বলা হয় যে হোয়াট ইজ লোড ফ্লো অ্যানালিসিস, যে জাস্ট যেখানে আমরা সমস্ত বাসে ভি ডেল্টা পি আর কিউ বার করতে চাই তাকে বলা হয় লোড ফ্লো অ্যানালিসিস। ডেফিনেশনও পাবে। অ্যাডভান্টেজ কি কি, অ্যাডভান্টেজ 1 2 3 4টে আছে। নিচ থেকে বলি, লোড ফোরকাস্টিং আমি বলেছি, গল্পটাও আলোচনা করেছি, হোয়াট ইজ লোড ফোরকাস্টিং। তুমি কোনো কিছু করার আগে এটা অনুমান করা, এটা করা যায়। স্টেবিলিটি আমি ধরবো, আমি কিন্তু পড়াবো, তোমরা যদি ধৈর্য ধরো আমি কিন্তু একটু হিন্টস দিয়ে দেবো, পরীক্ষার আগাম দিয়ে দেওয়া, যাতে তোমাদের বই খুলে সময় নষ্ট হবে না। ওই জন্যই আমি লাস্টের দিকে ভিডিও না তৈরি করে ইন্টারাকশনটাই শুরু করেছি। স্টেবিলিটি পুরো করাবো না, যতটুকু লাগে স্টেবিলিটি অ্যানালিসিস করা যেতে পারে। একটা বাসের স্টেবিলিটি কিভাবে আসে আমি আলোচনায় যাচ্ছি না, ওটা আলাদা। নেক্সট হচ্ছে এখানে এইটা হচ্ছে আমার কাছে বড় ইস্যু, এটা আমরা এখানে করিই না, মানে আমাদের সিলেবাসে নেই। অ্যাক্টিভ পাওয়ার কতটা দিচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কতটা দিচ্ছে আর রিঅ্যাক্টিভ পাওয়ার কতটা নিচ্ছে, এটা কিন্তু আমরা লোড ফ্লো অ্যানালিসিস থেকে পাই। প্রথমত বলি, অ্যাক্টিভ পাওয়ার সবসময় আমরা বাস থেকে ছেড়ে দিই, লোড নিয়ে নেয়। লোড কিন্তু রিটার্নও করে, লোড কিন্তু রিটার্নও করে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা তো একেবারেই সত্য কথা, যে রিঅ্যাক্টিভ পাওয়ার লোডে দেওয়া হয় আবার লোড থেকে নেওয়াও হয়, কিন্তু অ্যাক্টিভ পাওয়ারও কিন্তু কখনো কখনো লোড থেকে নেওয়া হয়। কিভাবে? যখন ওই লোডটা জেনারেটরের মতো কাজ করে। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু কখনো কখনো আমরা প্রোভাইড করি, আবার কখনো কখনো ওখান থেকে নিই। যাই হোক, এগুলো একটু কঠিন এবং এগুলো তোমাদের এখানটায় নেই, সেই জন্য বলার জায়গাটা কম। স্যার অ্যাক্টিভ পাওয়ারটা যদি আরেকবার বলেন। অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে নর্মাল, নর্মাল বলতে গেলে তুমি যেমন পাওয়ার জেনারেট করছো ভি ইন্টু আই, রিঅ্যাক্টিভ পাওয়ার কিন্তু ভি ইন্টু আই নয়। রিঅ্যাক্টিভ পাওয়ারকে ভিআই সাইন ফাই এইভাবে বুঝলেও কিন্তু কখনোই ম্যাথামেটিক্স অব্দি এগোবে, বাকি কিন্তু থিওরি এগোবে না। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইম্পর্টেন্স অ্যাক্টিভ পাওয়ারের থেকে অনেক বেশি দামি। রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা সবসময় এই অ্যানালিসিসের থ্রু বুঝি। বাস্তবে এটা বুঝতে গেলে তোমাকে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সার্কিটে নিয়ে এসে বুঝতে হবে। অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে ইন্ডাক্টরের গল্পটা লাগে না। অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে সবসময় রেজিস্টিভ লোড, অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে ডিসি পাওয়ার এসি পাওয়ারের তফাৎ থাকে না। কিন্তু রিঅ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু আমাকে সবসময় অ্যাক্টিভ সরি ইন্ডাক্টর ক্যাপাসিটরকে বাজারে আনতেই হয়। কারণ এই রিঅ্যাক্টিভ পাওয়ারের দুটো পার্ট আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করা, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাকসেপ্ট করা। রিঅ্যাক্টিভ পাওয়ার কারা কারা নেবে আর কারা কারা দেবে সেটা ডিপেন্ড করে ইন্ডাক্টর ক্যাপাসিটর। যেমন তুমি কোনো একটা সার্কিটে ইন্ডাক্টরের যদি বসাও তাহলে কিন্তু ও রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, আর তুমি যদি তার পরিবর্তে তার পরিবর্তে ক্যাপাসিটর বসাও ও কিন্তু মানে রিঅ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করবে। এবার এটা একটু আইডিয়া তোমার আছে নাই তা না। যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সেন্ডিং এন্ডের চেয়ে রিসিভিং এন্ডে ভোল্টেজ বেড়ে গেল। হাউ ইট ইজ পসিবল, কি করে সম্ভব, এটা হয় কিভাবে? হয়তো কিভাবে হয়, দেখবে ওখানে কোনোদিনই ইন্ডাকটিভ লোড কাজে নেই, ওখানে রিঅ্যাক্টিভ লোড ক্যাপাসিটিভ লোড আছে।
এই ক্যাপাসিটিভ লোড এই গল্পটা ও করতে শুরু করে। ও কিন্তু কখনো কখনো সেখানে ভোল্টেজটা বাড়িয়ে দেয়। তার মানে কি, ও তখন সার্কিটে লোডে রিয়াক্টিভ পাওয়ার ও দেওয়ার জন্য রেডি, ও উল্টো প্রোভাইড করছে। রিয়াক্টিভ পাওয়ারটা কি বোঝানো কিন্তু হয়নি, আমি তোমাকে জাস্ট বললাম যে পাচ্ছি। রিয়াক্টিভ পাওয়ার আমাদের মাঝে মধ্যে সার্কিটে দরকার পড়ে, তখন আমরা সার্কিটে রিয়াক্টিভ পাওয়ারকে বসাই। এই রিয়াক্টিভ পাওয়ারকে বসিয়ে দেওয়ার জন্য ক্যাপাসিটর সার্কিটে ইনস্টল করি। আর ক্যাপাসিটর সার্কিটে ইনস্টল না করলে তুমি মানে এক্সট্রা যে আমাদের যেটাকে বলা হয় যে রিয়াক্টিভ পাওয়ারের ক্রাইসিস মেটাতে পারবো না। আর রিয়াক্টিভ পাওয়ারের ক্রাইসিস তৈরি করে কে? ইন্ডাক্টর। ইন্ডাক্টর ও খেয়ে বসে থাকে। এবার সেই খাওয়াটাকে কম্পেনসেট করার জন্য, মানে ওর কাছ থেকে যদি বলা হয় যে আমি এখানে আমায় খেতে হবে, ওর কাছ থেকে আমার নিতে হবে, তার জন্য কিন্তু তখন তোমাকে সাহায্য নিতে হবে, ক্যাপাসিটারের সাহায্য নিতে হবে। এবার এগুলো কি করে সেটা ডিটেলসে যাচ্ছি না, ওটা এখন মানে আলোচনা করতে গেলে আমাকে একটু পড়ে নিতে হবে, তবে গল্পটুকু এইটুকু বেসিক। নেক্সট হচ্ছে আমরা যে কোনো বাসের ভোল্টেজ আর ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি। এগুলো অ্যাডভান্টেজ, এটা বেশি ইম্পর্টেন্ট নয়। অ্যাডভান্টেজ তো সবাই মোটামুটি জেনে থাকে। লোড ফ্লো অ্যানালিসিসের ডিসঅ্যাডভান্টেজ বা একটা লোড ফ্লো অ্যানালিসিস করতে গেলে প্রবলেমে কি পড়বে, যেটা দিয়ে শুরু করেছিলাম সেই জায়গাটায় আসছে। সময়টা বেশি কম, যতটা পারা যাচ্ছে আজকে, তারপর কালকে কন্টিনিউ। যাই হোক, এবার দেখো প্রবলেম কি। প্রবলেমটা আমি বলেছিলাম তুমি বার করবে চারটে প্যারামিটার, তুমি বার করবে চারটে প্যারামিটার, আছে তোমার কাছে দুটো ইকুয়েশন। কে দুটো ইকুয়েশন? এই দুটো ইকুয়েশন। এবার বলে এই দুটো ইকুয়েশন আপনি পেলেন করতে, খুব ভালো করে দেখো। তোমাকে বলেছিলাম লোড বাসে কে কে আছে? পিকিউ। এই যে লোড বাসের পিকিউ। লোড বাসের পিকিউ আলাদা আলাদাভাবে থেকে তুমি বলবে না এটা দুটো আলাদা আলাদা ইকুয়েশন। হ্যাঁ, দুটো আলাদা আলাদাভাবে থাকে না, দুটো জুড়ে থাকে। তার মানে এস ইস নন, এই ইকুয়েশনটা তুমি জানো, বোঝা গেল? নেক্সট, তুমি যখন মানে একটা স্ল্যাক বাস হিসেবে ভাবো, বা তুমি তো জেনারেটর ইকুয়েশনের কথা ভাবো, তুমি কিন্তু সেখানে কি পাবে? ভোল্টেজ আর কি পাবে স্ল্যাক বাসের ক্ষেত্রে? অ্যাঙ্গেল। তার মানে তুমি পেয়ে গেলে 2 নম্বর ইকুয়েশন। ভালো করে বোঝো, দুটো ইকুয়েশন যে নোন বলা হয় সেটা কি? স্ল্যাক বাসের ভোল্টেজ আর তার যে অ্যাঙ্গেলের রিলেশন, ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল ডেল্টা, এটা নোন স্ল্যাক বাসের জন্য, ডিউ টু স্ল্যাক বাস। এইটুকু মাথায় রাখো। নেক্সট হচ্ছে পাওয়ার। লোড বাসের পাওয়ারটা তুমি জানো, একটা লোডের মানে একটা লোডের পাওয়ার তুমি জানো, কেন? ও কত খাবে ততটা তুমি জানো। অতএব দ্যাট ইজ এস ইকুয়াল টু পি প্লাস কিউ। এই দুটো ইকুয়েশন দুটো জানা আছে। এবার ভালো করে দেখো, তোমার কাছে দুটো ইকুয়েশন, তুমি কি কি বার করতে চাও একবার দেখিয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, ভি, ডেল্টা, পি, কিউ, এই চারটেই চাই। দেখো তুমি এখানে আমি যদি এটাকে মুছে দিই, দেখো চারটেই কিন্তু তোমার এখানে আছে, চারটেই তোমার এখানে আছে, চারটেই আছে, কিন্তু চারটের জন্য আছে দুটো ইকুয়েশন। তাহলে এদেরকে বার করা সম্ভব? সম্ভব না। এটা হলো প্রবলেম। এই প্রবলেমটা মেটাবার জন্য আমাদের সাহায্য নিতে হয় নিউমেরিক্যাল মেথড। আর নিউমেরিক্যাল মেথড অত সোজা নয় যে গেলাম আর বুঝলাম, ওটা নয়। নিউমেরিক্যাল মেথড মানে ইটারেশন। ইটারেশন মানে বারংবার করা, মানে তুমি তোমার ডেস্টিনেশনে চট করে রিচ করতে পারবে। ডেস্টিনেশনে রিচ করার জন্য তোমাকে বারংবার ঘুরতে হবে। ঠিক যেমন করে আমরা জলের মধ্যে চিনিকে গুলি, ওটাও কিন্তু একটা ইটারেশন প্রসেস। তুমি প্রথমে এক পাক হাত ঘোরালে চিনি গুলবে? গোলে না। চিনি কিছুটা ডাইলিউট করে, আবার ঘোরালে আবার একটু ডাইলিউট করলো, আবার ঘোরালে আবার একটু ডাইলিউট করলো, তোমার ডেস্টিনেশন কি? চিনিটা জলের মধ্যে পুরো মিশে যাবে। ইটারেশন প্রসেস এটা, যে তোমার ডেস্টিনেশনে পৌঁছবে, তুমি কোনো কিছু ডেস্টিনেশনে পৌঁছবে। এই কথাটার মধ্যে একটা মানে মানে জটিল কথা লুকিয়ে আছে, যে এই প্রসেসটা মানে এই প্রসেসটা কেন ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট ভালো করে বোঝো। তুমি এখানে ইটারেশনে তুমি এই নিউমেরিক্যাল মেথডে তুমি যত চেষ্টা করো, তিনের বেশি সমীকরণ বানাতে পারবে না। চারটি ইকুয়েশন লাগবে। দেখো তোমার লাগবে চারটি ইকুয়েশন, তোমার আছে দুটো ইকুয়েশন, তুমি জোর জবস্তি মারামারি করে তিনটি ইকুয়েশন বানাবে, তারপরও তুমি পারছো না। তার মানে তোমাকে কি করতে হবে? তোমাকে কোনো একটা প্যারামিটার ধরে নিতে হবে। কোনটা ধরবে বলো তো?
ভোল্টেজ। কোনটা ধরবে? ভোল্টেজ। আর কি ধরবে? অ্যাঙ্গেল। তার মানে কি, আবার আমি আসছি, তুমি একটা ভোল্টেজ অ্যাঙ্গেল জানো, যেটা তোমাকে এখানে দেখানো হয়েছে, সেটা কার বলো তো? স্ল্যাক বাসের। এটা তুমি জানো। লোড বাসের পাওয়ারের ইকুয়েশন তুমি জানো। এই দুটো ইকুয়েশন দিয়ে সলিউশন করা যাবে না, তাই থার্ড ইকুয়েশন বানালে। কি করে বানালে? গস সিডাল বানিয়ে দেবে, নিউটন র্যাপসন বানিয়ে দেবে। তারপরও তুমি পারবে না, তখন তোমাকে আসতে হবে কি বলতো? তখন তোমাকে আসতে হবে একটা অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন বলতো? স্ল্যাক বাস বাদ দিয়ে, স্ল্যাক বাস বাদ দিয়ে প্রত্যেকটা বাসের একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ তুমি অ্যাজুম করবে। এবার বলে কত ধরবো স্যার? সবার ভোল্টেজ এক, আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে স্টার্ট করবে। আবার বলছি, সমস্ত ভোল্টেজ, বাসের ভোল্টেজ এক্সক্লুডিং স্ল্যাগ, সবার ভোল্টেজ এক, অ্যাট এন অ্যাঙ্গেল 0 ধরে স্টার্ট করবে। এবার তোমার কোনো অসুবিধা নেই। এবার বলবে এটাতে তাহলে ইটারেশন কেন হলো? ইটারেশন কথাটার মানে কি? তোমার কাছে জলের মধ্যে চিনি গুলে চিনিটা আর জলে দেখা যাবে না, এটাই তো তোমার ধরে নেওয়া। মাইন্ড তো সেট করেছো, এটাই তো তুমি ধরেছো যে তুমি জানো যে জলের মধ্যে চিনির দানা দেখা যাবে না। সিমিলারলি এটাও ঠিক তাই, তুমি একটা ভোল্টেজ এদের এখানে সেট করে রেখেছো, তুমি সেই সেটের কাছাকাছি যেতে পারছো কিনা সেটা তোমার দেখা, বা সেটা হচ্ছে গিয়ে রিচ করা। যেমন আমাদের এই কন্ট্রোল সিস্টেমে স্টেবিলিটিতে রিচ করবার জন্য আমরা কি হয়, কার্ভটাকে আমরা তুলছি, কিন্তু আমরা জানি ডিজায়ার্ড ভ্যালু কত। সেই ডিজায়ার্ড ভ্যালুর কাছে গেলে আমরা কি করি, যে বলি যে এখানে স্টেডি স্টেট এরার কমে গেছে, তার মানে কি ও প্রায় রিচ করেছে। তার মানে এখানেও ঠিক তাই, তুমি তোমার রিকোয়ারমেন্ট জানো যে চিনির দানা দেখা যাবে না, তার মানে চিনির দানা যতক্ষণ জলে দেখা যাবে ততক্ষণ তুমি কিন্তু সেক করেই যাবে, হাত কিন্তু নড়তেই থাকবে। ইটারেশনও সেটাই, তুমি তোমার ডিজায়ার্ড রেজাল্টে যতক্ষণ না পৌঁছচ্ছ ততক্ষণ তুমি করে যাবে। এবারে বলে ডিজায়ার্ড রেজাল্টটা তুমি পাবো কি করে? আপনি তো ধরেছেন বাসের ভোল্টেজ, পাবো কি করে? পাবো হচ্ছে এরর দিয়ে। কিরম ভাবে এরর দিয়ে? মানে তুমি পাশাপাশি দুটো রেজাল্ট নিয়েছো, মানে পাশাপাশি দুটো বাসের ভোল্টেজ দেখছো। তুমি যখন দেখবে যে দুটো বাসের ভোল্টেজের মধ্যে খুব বেশি তফাৎ আসছে না, তার মানেটা কি? তুমি ধরো বুঝতে পারছো না, তুমি চোখ বাঁধা, তুমি বুঝতে পারছো না, কেউ একজন তোমাকে বলে দিল দেখো বাবা তুমি যে এতক্ষণ ঘুটে যাচ্ছ তোমার কিন্তু চিনির দানা আর নেই, তার মানে কি তোমার ঘোটার মতো কিছু নেই। তার মানে কি এরর আর নেই। এরর মানে কি দুটো কোর্সের ভোল্টেজের আগের ইটারেশন আর পরের ইটারেশনের মধ্যে কোনো গ্যাপ পাচ্ছ না, মানে আগে যা ভ্যালু পেয়েছিল পরেও তার কাছাকাছি ভ্যালু পেয়েছো, তার মানে এররটা কমে যাচ্ছে। এক সময় এরর আর পেলে না, তখন তুমি বলবে যে আমার আর করার দরকার নেই, স্টপ হয়ে গেছে। এটাই ইটারেশন। ইটারেশনের কনসেপ্টটা হচ্ছে এটা, যে তোমার ডিজায়ার্ড রেজাল্টে পৌঁছানোর জন্য তোমাকে বারে বারে ওই জায়গাটাকে চর্চা করা, চর্চা করতে 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 জায়গাটা পৌঁছবে। পৌঁছবে কি করে? পৌঁছবে বারে বারে একই ক্যালকুলেশন খাতায় করে। এটা বাস্তবে সম্ভব নয় বলে আমরা কি করি, কম্পিউটারে থ্রু প্রোগ্রামিং এটা করার চেষ্টা করি। এবং এই জন্য এখানে একটা ফ্লোচার্ট হয়, সেই ফ্লোচার্টটা তোমরা ছোটবেলায় করেছো। সি প্রোগ্রামিংয়েও হয় ফর লুপ যেটাকে বলে, এটা যদি হয় তো হবে, নতুবা আবার হবে, এটা যদি হয় তো শেষ, নতুবা আবার হবে। এই যে ফর লুপের যে আমরা প্রোগ্রামিং করে থাকি, ইফ দেন দিয়ে যে প্রোগ্রামিং করি, এটা হলে এটা নতুবা গেল, এইভাবে যেটা করে থাকি, এই কনসেপ্টও এটাই, আলাদাভাবে কিচ্ছু না, নতুন কিচ্ছু নেই। গল্পটা খুব সিম্পল, দুটো ইকুয়েশন আছে, 3 নম্বর ইকুয়েশন বানাবো, একটা অ্যাজাম্পশন করব, তারপর বসে বসে ইটারেশন করব। পরীক্ষাতে বাবা একটা ইটারেশন করতে দিতে পারে, এর চেয়ে বেশি দেবে না, ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। তুমি ওই ইটারেশনে একটা নামাতে পারলে ধন্য ধন্য। ওই অঙ্ক করতে দিলে 10 নম্বরের অঙ্ক দেবে, ওটা ছোট নম্বরের খেলা নয়, যদি দেয়। বোঝা গেল? তোমার কাছে কি আছে, তোমার কাছে কি নেই, এইটুকু কিন্তু এখানে ধারণা দিলাম। এইবার গসপিটালে ঢুকবো, ইকুয়েশন তৈরি করার দেখাবো। আজকে ওই অবধি হবে, নিউমারিক্যালে আজকে যাব না, মেটেরিয়াল পেয়ে যাবে, নিজেরা দেখার চেষ্টা করবে, আশা করা যায় বুঝতে পারবে। কারো যদি কনফিউশন হ্যালো থাকে স্যার, বলো। বলছি স্যার ওই ইটারেশনের ক্ষেত্রে দশমিকের পর কটা সংখ্যা নেব? হ্যাঁ,
ইটারেশনের ক্ষেত্রে দশমিকের পরে কটা সংখ্যা নেবে সেটা হচ্ছে গিয়ে তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি মনে করো যে আমি এররটা অনেকক্ষণ ধরে পারসিস্ট করতে চাই, এররটা আমি দেখবো, তারপরে এররটাকে আমি খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম করব, তাহলে তোমাকে ভালো করে দেখো। আমি যদি বলি 2.1 আর এই দিক থেকে যদি বলি 1.9, এদের মধ্যে ডিফারেন্স কত? আমি যদি এই দিকে আমি বলি না এটা 0.13 কিছু একটা আছে, এইদিকে যদি বলি না এটা 0.31 আছে, ধরো আমি বলেছি এরকম, তুমি দেখবে যত ডিজিট বাড়াবে তত এররটা তোমার চোখে ধরা পড়ছে। অতএব এখানে পরীক্ষার খাতাতে তুমি যদি অঙ্ক করতে বসো, তোমাকে কোনোদিন একটা ম্যানুয়ালি ইটারেশন করবার জন্য একটা বেশি দেবে না। অতএব তুমি দশমিকের পরে 3টে বা 4টে রাখলে কোনো আসে যায় না। ওরা অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট দেখে তোমাকে নাম্বার দেয় পরীক্ষাতে, অত ওটা কোনো ম্যাটার করে না। যেমন নিউমারিক্যাল মেথড বলে একটা পেপার ছিল আগে, থিওরিটিক্যাল হতো, তোমরা দাওনি, আমাদেরও থাকতো, এবং ম্যাকাউটের ছেলেরাও কয়েকদিন আগেও করেছে, নতুন সিলেবাসে 18 সাল থেকে বন্ধ করে দিয়েছে। সেখানে আমরা এই ধরনের অঙ্কগুলো ইটারেশন করতে হতো হাতে, ম্যানুয়ালি। তা সেই ইটারেশন করতে বসে স্টুডেন্টদেরকে কোনোদিনই অঙ্ক মিলতো না, প্রসেসের জন্য নম্বর। বুঝেছো? যাই হোক, এইবার সময় খুব কম, গস সিডালের ইকুয়েশন আছে, খুব ভালো করে বোঝো। কিন্তু আমার গস সিডালের ইকুয়েশনে কিন্তু আমার কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো হচ্ছে আমার জানা, এইটুকু আমার জানা, এইটুকু আমি জানি, ঠিক আছে? এগুলো তুমি জানো। এবার দেখো গস সিডালে কি করছে। গস সিডাল করতে গিয়ে আলাদাভাবে কিছু ভাবার নেই, ভালো করে দেখো। এইটা আমি আগে লিখেছিলাম, কিন্তু এবার একটু অন্যরকম ভাবে লিখছি, এখানে পাওয়ার দিয়ে লিখছি। এস ইকুয়াল টু ভি আই, আই এর মাথায় এখানে রয়েছে স্টার, স্টার মানে কনজুগেট। এবার বলবি এখানে কনজুগেট কেন? এটা কিন্তু কমপ্লেক্স, মানে আমরা যখন এসি ফান্ডামেন্টাল পড়েছি সেখানে এই থিওরিটা বলা হয়। আইদার তুমি এই আই এর মাথায় স্টার দেবে বা ভি এর মাথায় স্টার। তুমি যদি আই এর মাথায় স্টার দাও, এস এর যে এক্সপ্রেশন পাবে, ভি এর মাথায় স্টার দিলে এস এর সেম এক্সপ্রেশন পাবে, কিন্তু কনজুগেট হয়ে যাবে। এবার বলবে এগুলো কি দরকার আছে? আমি তোমাকে বলবো বাবা এগুলোতে সময় নষ্ট করো না, তুমি মাথায় এইটুকু মাথায় রাখো যে এস ইকুয়াল টু ভি আই অ্যাস্টারিক্স। ভি অ্যাস্টারিক্স আই এটা দিয়ে করতে হবে না, এখানে ভি আই অ্যাস্টারিক্স হবে, আই এর কনজুগেট। ঠিক, নেক্সট দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে আমরা সাধারণত ছোটবেলা থেকে করে আসি। এবার বা তুমি এখানে অ্যানালিসিস করতে বসেছো, তোমার কাছে একটা বিশাল বড় নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে তোমার অনেকগুলো বাস। অতএব আমি ধরে নিয়েছি আই নম্বর যদি বাস থাকে, আই আই বাস থাকে, তাহলে সেই বাসের জন্য তুমি কি ইকুয়েশন? কিছুই করবে না বাবা, ওই এস এর সাফিক্সে আই, ভি এর সাফিক্সে আই, আই এর সাফিক্সে আই বসাবে। এটার অর্থ এটাই যে আই নম্বর বাসের পাওয়ার, আই নম্বর বাসের ভোল্টেজ, আই নম্বর বাসের কারেন্ট। বোঝা গেল? এখানে জটিলতা কিছু নেই। এটা একটু কমপ্লেক্স ভাবে লিখতেই হবে। কেন লিখতে হবে? তার কারণটা হচ্ছে আমরা এখানে কোনোদিন খুব একটা ন্যাচারাল একটা পার্টি ইকুয়েশন দিয়ে এত বড় একটা কঠিন জিনিস বোঝাবো না। আমরা একটু একটু কঠিন ভাবে ব্যাপারটাকে অ্যানালিসিস করবো। এই কঠিন ভাবে মানে এইসব আই কে জে এসব বসাবো, মানেটা কিন্তু এটাই। নেক্সট হচ্ছে আমরা এটা জানি আই ইজ ইকুয়াল টু ওয়াই ভি, এটাও আমি গোড়াতে বলেছি, এটা বলিনি অ্যাকচুয়ালি, এটাই বলেছিলাম আই ইজ ইকুয়াল টু ওয়াই ভি। লক্ষ্য করে দেখো, আমি যদি আবার এখানেও আইটিএইচ বাসের কথা বলি, আইটিএইচ মানে আই নম্বর বাস, তাহলে এখানে আই বসবে। এবার বলো এখানেও বসিয়ে দিন, হ্যাঁ বসাবো। এইখানে কিন্তু বসাতে গিয়ে মাথায় রাখবে ভি এর সাফিক্সে আর ওয়াই এর সাফিক্সে কি বসানো হবে, এটা কিন্তু বুঝতে হবে। এখানে যেমন লেম্যানের মতো আই বসিয়ে দিয়েছি, এখানেও কি বসাবো না? কেন বসাবো না? ভালো করে বোঝো। প্রথমত হচ্ছে আইটিএইচ বাসের জন্য কারেন্টের ইকুয়েশন যখন আমি করব, তখন তোমাকে জানতে হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স কার হয়? ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন কার হয়? ট্রান্সমিশন লাইন কার মধ্যে আছে? দুটো বাসের মধ্যে। যেই দুটো বাস থাকবে,
যেই দুটো বাস থাকবে তখন তার সাফিক্সে আই লেখাটা বোকাম, গাধামো, সেই জন্য বলা হবে আই কে। এবার বলে আই কে কেন? আই কে কথাটার অর্থ হচ্ছে তুমি যত নম্বর বাসের কারেন্ট বার করছো সেটার রেসপেক্টে অন্য একটা বাসের ভ্যারিয়েশন। কেন? লক্ষ্য করে দেখো, ধরো তোমার এখানে বাস, এই বাসটার সঙ্গে এখানে 100 খানা বাস আছে, কানেকশন আছে এর সঙ্গে, এর সঙ্গে, এর সঙ্গে, এর সঙ্গে, সবার সঙ্গে কানেকশন আছে। তো তাহলে তোমার এই বাসটা হচ্ছে আই, আর এই বাসটা কত বলো তো? এই বাসটা কটা? তুই বলে স্যার এই তো 1 2 3 4। কিন্তু আনলিমিটেড যদি হয় তুমি গুনতে পারবে? গুনতে পারবে না। তখন আমরা এটাকে কি করবো বলতো? কে দিয়ে বোঝাবো। কে দিয়ে বোঝানো অর্থ কি? কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট। সেই জন্য এখানে কে কথাটা এসেছে। এটার অর্থ হচ্ছে এটা যে আইটিএইচ বাসটা কে খানা বাসের সঙ্গে কানেক্টেড হলে তার যে অ্যাডমিটেন্স সেটাকে আমি লিখবো এইভাবে। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে ওয়াই আই ওয়ান, এটা হবে ওয়াই আই টু, এটা আই, এটা হবে ওয়াই আই থ্রি, এটা হবে ওয়াই আই ফোর। বাট এদেরকে একসঙ্গে কি লিখতে পারো? ওয়াই আই কে, যেখানে কে এর ভ্যালু এটা পারি লিখতে। নেক্সট হচ্ছে ভি এর নিচে স্যার কে লিখলো কেন? ভালো করে, এর পোটেনশিয়াল ভি ওয়ান, এটার পোটেনশিয়াল ভি টু, এটার পোটেনশিয়াল ভি, এটার পোটেনশিয়াল ভি ফোর। তার মানে কি? ভি কে, তার মানে যতগুলো বাসের সঙ্গে কানেক্ট হয়েছে তার উপর ডিপেন্ড। তাহলে আইটিএইচ হচ্ছে 1 নম্বর আই এর বাস। এবার কেটা কি হচ্ছে? তার সঙ্গে যে যে বাসের কানেক্টেড আছে সেই বাসটাকে প্রকাশ করছে। বোঝা গেল? অতএব ইকুয়েশনটা কিন্তু জটিলভাবে ভাববে না, এই ছবিটার কথা ভাববে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এই ইকুয়েশনটা কিন্তু তোমাকে লিখতে হবে। এই 2 নম্বর ইকুয়েশন তুমি যদি না লেখো তাহলে তোমার প্রয়োজনীয় 3 নম্বর ইকুয়েশন যেটা আমরা বললাম তৈরি করতে পারি সেটা কোনোদিন বাস্তবে সম্ভব হবে না। তা সেটা আমি করে দিয়েছি এখানে। এইবার এখান থেকে সিম্পলিফিকেশন শুরু হবে। আমি এই দিকটা একটু মুছে দিই, অথবা জিনিসটা ডিস্টার্ব হয়। 3 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন ফরমেশন শুরু হবে। যেটা আমি বোঝালাম এখানে 2 নম্বর বলে দেখানো আছে, সেটা অবধি যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরেরগুলো এগোনো বোকামো হবে। এই 3 নম্বর, এই 2 নম্বর ইকুয়েশন যেটা আমি এখানে আমি এখন এগুলো মুছে দিয়ে যেটাকে নিয়ে শুরু করব সেটা কিন্তু মাথায় রাখবে। এটা এবার দেখো, এটা আমি করেছি। এবার গল্পে আসি। এই আইটাকে, এই যে আইটাকে পুরোটাকে নিয়ে গিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম, বসিয়েছি। এই জায়গায় নিয়ে গিয়ে যখন বসাবো নিশ্চিন্তে সামেশন এই সব বসাবো। সামেশনটা দিয়ে বোঝানো হয়েছে কে এর ভ্যালু 1 থেকে n, তুমি যতগুলো বাস বসাও, আমি তো জানি না n নাম্বার, তাই জন্য তুমি পুরোটা বসিয়ে দিয়েছো। বসানোর পরও কিন্তু শান্তি নেই। নেক্সট হচ্ছে এটা আর একটা ট্রিপল টিক দিলাম। এটা ওই 3 নম্বর ইকুয়েশন ফরমেশন স্টেপ চলছে, এখনো আসেনি, আমি ডিজায়ার জায়গায় পৌঁছইনি। কি করা হলো লক্ষ্য করে দেখো, আমি যখন এই ফরমেশনে লিখছি, এই জায়গাটায় যখন আমি করছি, লক্ষ্য করে দেখো আমার এখানে ভিআইটা ভিআই হলো, সামেশনটা হলো এটা যেমন বসার বসলো। তাহলে এই ইকুয়েশনটা লেখার অর্থ কি? এটা কে লিখতে বলেছে? এটা লিখতে এই কারণে বলেছে, লক্ষ্য করে দেখো আমার এখানে এই ওয়াই আই আইও থাকবে। বলে এটা কি? এটা হচ্ছে যে বাসটা থেকে অন্যান্য বাসের কানেকশন হচ্ছে ওই বাসটারও তো নিজস্ব অ্যাডমিটেন্স থাকতে পারে। এরকম একটা অ্যাডমিটেন্স থাকতে পারে না যেটা গ্রাউন্ড করা? এরা তো রয়েছে এরকম ভাবে, এরা তো এভাবে রয়েছে। এই ছবিটা মুছে দিয়ে আমি বিপদে পড়ি, ঠিক আছে? আছে, এইটা হচ্ছে সেটা, বোঝাতে পারলাম? তা এটা যদি সেটাই হয় তাহলে আমি এটাকে আলাদা করি। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, মানে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এগুলো তো থাকবেই। এই সেপারেশনটা এখানে করেছি। এই সেপারেশনটা যখন করেছি তখন কি করেছি? আমি বলেছি
কে নট ইকুয়াল টু আই। এবার বলে কে নট ইকুয়াল টু আই কেন? কারণ আমি তো আইটাকে বার করে দিয়েছি। আমি যদি এখানে কে ইকুয়াল টু 1 to n বলি এবং আই যদি তার মধ্যে থাকে, তাহলে কি করে বাস্তবে সম্ভব? সেই জন্য এটাকে সেপারেট করে দিয়েছি। সেপারেট করে দেওয়াতে কি হয়েছে, আমার বিপদটা কম, ইকুয়েশনে এরারটা কম। এইটা হচ্ছে মেন পারপাস। বলবে তো কেন করলাম? এটা আমার ইকুয়েশনে এরারটা কমানোর জন্য। কেন আসছে? আসবে আস্তে আস্তে। দেখো, এত অবধি যদি বুঝে থাকো এই জায়গাটা আমি জাস্ট কি করে সেপারেট করেছি, তাহলে এই ইকুয়েশনটা নিজেরাই বুঝতে পারো। এই ইকুয়েশন কি করেছি, এই যে ভিআইটা আছে না, এই ভিআই এখানে রয়েছে, এখানে রয়েছে, এই ভিআইটাকে কমন নিয়ে এসআই এর নিচে পাঠিয়ে দিয়েছি। বাকি অ্যাজ ইট ইজ সেম রেখেছি। এসআই এর নিচে পাঠিয়ে দিয়ে দেখো কি করা হয়েছে। এসআই এর নিচে পাঠিয়ে দিয়ে কি করা হয়েছে, আমার এখানে মুখ্য উদ্দেশ্য কি জানো? আমার মুখ্য উদ্দেশ্য ভিআই বার করা। ভিআই কেন বার করা বলতে পারো? কারণ তোমার বাসের ভোল্টেজ বার করা হচ্ছে মেন উদ্দেশ্য। বাসের ভোল্টেজ বার করলেই কি বাকি গল্প শেষ হয়ে যাবে? সেটা আমি এক্ষুনি ডিসক্লোজ করছি না। তুমি এখনকার মতো যেহেতু শিখছো, স্টেপ বাই স্টেপ হচ্ছে, তুমি মাথায় রাখো আমার এই 3 নম্বর ইকুয়েশন মানে হাউ টু ক্যালকুলেট দ্য ভোল্টেজ অফ এ বাস। তুমি কিভাবে বাসের ভোল্টেজ তৈরি করবে, ঠিক আছে? এইটা হচ্ছে সেই ইকুয়েশন। ইকুয়েশনের স্টেপগুলো ফলো করলেই পাবে। আমি এবার একটু কনক্লুড করি, খতম করার সময় এসছে। তুমি এই ইকুয়েশনটা জানো। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, বলো। বলছি স্যার ওই সামেশনের জায়গাটা আগে বলুন স্যার। এই কে ইজ ইকুয়াল টু 1 আছে, আবার কে ইজ নট ইকুয়াল টু আই আছে। হ্যাঁ, বলে দিচ্ছি। ওটা আমি একটা ইকুয়েশন লিখছি, জেনারেল ইকুয়েশন লিখছি 1 2 দিয়ে, তুই বুঝে যাবে। দেখো, এই ইকুয়েশনটা তুমি জানো, এই ইকুয়েশনটা তুমি জানো। এইবার তুমি 3 নম্বর ইকুয়েশন পেয়ে গেছো। আর কিন্তু কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না। এবার তোমার কাছে প্রশ্ন আলাদা, আমি ডিসকাশন করছি। একদম পরিষ্কার করে দেবো, কাছে লেখো করে দেবো। আমি এবার একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পল দিয়ে বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি তাহলে পুরো ক্লিয়ার হবে। তোমার কাছে এরকম একটা ডায়াগ্রাম আছে, এরকম। এটা হচ্ছে গিয়ে তোমার 1 নম্বর বাস। এটা কি? আচ্ছা, এটা 1 নম্বর বাস। এটা 1 নম্বর। এটার বাসটার নাম দিই 5 নম্বর। 5 নম্বর বাস, ঠিক? এটার নাম কি? 1 নম্বর বাস। এটা 2 নম্বর বাস। এটা 3 নম্বর বাস। এটা 4 নম্বর বাস। এটা 5 নম্বর বাস। এটা 6 নম্বর বাস। রাইট? তুমি যখন এর সঙ্গে তুমি একে জুড়ছো, এটার সঙ্গে যখন একে জুড়ছো, লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে 5। তার মানে আই ইকুয়েশন বা এস ইকুয়েশনের এটা হচ্ছে 5। রাইট। নেক্সট হচ্ছে আমার এখানে 5 নম্বর বাস মানে আই এর জায়গায় 5 লিখবো। নেক্সট হচ্ছে এই জায়গায় আসি, ভি 5, রাইট? সামেশন কে ইজ ইকুয়াল টু 1 টু এন। এন কটা? 6। নেক্সট ওয়াই, আই কে মানে 5 কে, রাইট? ভি কে মানে ভি কেই থাকুক, অসুবিধা নেই, এদের মাথায় অ্যাস্টারিক্স দিয়ে রাখো, ঠিক? এইবার তোমাকে বলেছে যে ইকুয়েশনটা লেখো। ইকুয়েশনটা লিখছি, দেখো। এটা যদি ইকুয়েশনটা লেখো, তুমি কি লিখবে? দেখো, এখান থেকে শুরু করেছো। এটার মধ্যে কি আছে? এটা দিয়ে তুমি যদি খুলে দাও, এটার মধ্যে কি হবে তোমার? আমি এই পার্টটা শুধু খুলে লিখছি, সেটা তুমি লক্ষ্য করো। ওয়াই 5 1, আরে কি কালি হয়ে গেল, লাল করেছি। ওয়াই 5 1 v1 প্লাস ওয়াই 5 2 v2 প্লাস ওয়াই 5 3 v3 প্লাস ওয়াই 5 4 v4 প্লাস ওয়াই 5 5 ওয়াই 5 5 v5 ওয়াই 5 6
v6 আসছে। এখানে এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে এটা। বা কেন? এই এলিমেন্টটাকে আমরা বার করে দিচ্ছি। কোথা থেকে বার করছি? এই গ্রুপ থেকে বার করছি। যখন তুমি এই গ্রুপ থেকে বার করো তখন তুমি লক্ষ্য করে দেখো আমার ভ্যারিয়েশনে কে ইজ ইকুয়াল টু 5 এটা ওখানে লিখবো না। আমি লিখবো কে ইজ ইকুয়াল টু 1 টু n বাট কে নট ইকুয়াল টু 5। কেন? একে আমি গ্রুপ থেকে বার করে দিই। আমি কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 6 বসাবো, 5 কে গ্রুপ থেকে বার করে দিয়েছি, তার জন্য এখানে লেখা হয়েছে কে নট ইকুয়াল টু 5। স্যার কেন বার করছি কেন স্যার? বার করার উদ্দেশ্য যদি বলো, তুমি এটা নাও করতে পারো, আমি বারবার করে বলছি তুমি নাও করতে পারো, তুমি করো না, কেউ বারণ করেনি, কেউ বারণ করেনি। এই যে ইকুয়েশনটা তৈরি করছি না, এই ইকুয়েশনটার মাহাত্ম্যটা আমি পরে আসবো, এখন তো ডিসকাশনে যাব না। এই ইকুয়েশনটা যখন করব, তুমি যদি এটাকে বার না করো, লক্ষ্য করে দেখো, তুমি যদি মনে করো না আমি এটা বার করবো না, যদি না করো, তুমি যদি এর মধ্যে ইনক্লুড করে রাখো, তখন তোমার এই ইকুয়েশনে এই যে এই পার্টটা যেটা আসছে এটা তুমি খুঁজে পাবে না, এক। 2 নম্বর হচ্ছে এই পার্টটাও তুমি খুঁজে পাবে না। এবার বলবে এইগুলো কেন, এইগুলো কি কাজে লাগছে, এটা 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 আমার কোন কাজে লাগবে? এখানে তো আমার এরকম ভাবে নাও করতে পারি। তুমি এখানে এই মুহূর্তে ভাবছো যে আমার সলিউশন করতে এরকম ভাবে কেন করব স্যার, আমি তো এখান থেকেই তো স্যার আমার এই ভি অ্যাস্টারিক্স এই যে এইটা এখান থেকেই তো আমি বার করে নিতে পারি, আমার তো দরকার। সরি, এখানে না। তোমার মনে হতেই পারে যে স্যার আমি তো এখান থেকে ভি অ্যাস্টারিক্সটা বার করে নিতে পারি, না করার তো কিছু নেই। বা এই জায়গা থেকেও তোমার মনে হতে পারে, বা অনেক হতেই পারে যে স্যার এখান থেকে আমি ভিটা বার করে নিই না, তাহলে তো হয়ে যায়, তুমি ভাবতেই পারো। কিন্তু এগোতে পারবে না। কেন এগোতে পারবে না সেটা আমি এক্ষুনি আলোচনা করলে লাভ হবে না, এবং কথায় অনেক কথা বাড়বে। তুমি মাথায় রাখো যে আমার ইকুয়েশনটা যেন তেন প্রকারে এইরকম আসতে হবে। তারা বলবে কেন এরকম আসতে হবে, সেটার কারণ যদি বলা হয় যে কেন এরকম ভাবে আসতে হবে, সেটা তুমি অঙ্ক না করলে কখনো বুঝবে না। যে আমি সিম্পল ওয়েতে করব, আমার কি দরকার এরকম ভাবে মানে এরকম করে এটাকে ডিরাইভ করা এবং ফার্দার এত ডিটেলে যাওয়ার? আমি তো স্যার এখান থেকেই তো ভিআই পেয়ে যাই স্যার, আমার কি দরকার, এই তো এসআই ডিভাইডেড বাই সামেশন অফ দিস করে দিলেই তো মিটে যায়। তুমি বলতেই পারো, কিন্তু ওটা দিয়ে তুমি এগোতে পারবে না। কেন এগোতে পারবে না? কারণ তুমি এখানে যেটা করছো সেই মেথডে এত ডিজায়ার্ড ভ্যালু বা এতটাই মানে মানে একেবারে তোমার যা যা প্রয়োজন তোমাকে ধরে দেবে না বাবা, তোমাকে ধরে দেবে না। তোমার যা যা প্রয়োজন ততটা দেবে না, তোমাকে করে নিতে হবে, তোমার যা আছে সেটাকে সাজিয়ে নিতে হবে যাতে ফার্দার তুমি অ্যাপ্রোচ করতে পারো। এই ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশন, যে ইকুয়েশনটা থেকে তুমি ফার্দার মানে তুমি যখন এগোবে, তুমি যখন আরো সলিউশন করবে, তখন তোমার এটা স্টেপটা অ্যাপ্রোচ করতে সুবিধা হবে। এমনি এমনি এটাকে বার করা হয়নি, এটার একটা পিছনে মুখ্য উদ্দেশ্য আছে। এটা কিভাবে তোমাকে সলিউশনে হেল্প করবে সেটা পরবর্তী ক্ষেত্রে বুঝে যাবে। এখানে আমাদের কোন প্যারামিটারটা নোন হওয়াতে সুবিধা হয়েছে বা এইটাকে কমন নেওয়াতে কি সুবিধা হয়েছে, সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। এবং কেন বুঝতে পারবো? ইটারেশনের টাইমটা কমাবে। অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এক্ষুনি তোমাদের বলছি না, জাস্ট এত অবধি হলো, এরপর এখনো কিন্তু অনেকটা পোর্শন বাকি আছে। এই যে এখানে দেখো আসলো যে 3টি ইকুয়েশন আমরা এখানে কনক্লুশনে এসেছি, ঠিক আছে? এই 3টি ইকুয়েশন এটা আমরা জানি, ভিটাকে এখানে ইনক্লুড করেনি, কারেন্টটাকে আর ভোল্টেজটাকে দিয়ে 3টি ইকুয়েশনের কথা বলেছে। ভিটাকেও তুমি ওখানে রাখতে পারো, আলটিমেটলি মানেটা একই, কারণ আমি এখান থেকেই অ্যাপ্রোচ করেছি। এই 3টি ইকুয়েশন থেকে আমি এবার ফার্দার সলিউশনে যাব। শুধু মাথায় রাখবে যে আমি এখান থেকে কি শিখলাম, মানে তোমার কাছে মনে হতে পারে যে আমি কি করলাম, মানে কোন জায়গাটা ঘেটে গেল, ঘেটে যেন না যায়, বারবার করে বলছি। তুমি বাস স্যার। আমি বলে নি একটু লোড ফ্লোতে আচ্ছা। তোমার কাছে ইকুয়েশন ছিল এইটুকু, তোমার কাছে ইকুয়েশন ছিল এইটুকু, তোমার ইকুয়েশনের বাইরে কি ইকুয়েশন এছাড়া কিছু ছিল না? ছিল না। তুমি বানাতে চেষ্টা করবে, বানানোর প্রসেসটা আমি দেখালাম, বানিয়ে তুমি ইকুয়েশনটা রিচ করবে। রিচ করার পর তোমাকে যদি বলা হয় যে গস সিডালের ডিজায়ার্ড ইকুয়েশন কি, তুমি এইটা তো আগেও ছিল, তুমি বলবে স্যার ভি এর ইকুয়েশনটা তো বলা হলো না, ভি এর ইকুয়েশনটা এখানে রয়েছে, তুমি এটা শো করতে পারো। ওরা এখানে এই যে 3 নম্বর ইকুয়েশন ফরমেশন হয়েছে,
তার আগে একটা স্টেপ এখানে লিখে রেখেছে। তুমি এটা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। তুমি আগের দুটো এবং এইটা নিয়েও 3 নম্বর ইকুয়েশন বলতে পারো। আবার এইভাবেও তুমি 3টে ইকুয়েশনের কথা বলতে পারো। 3টে ইকুয়েশন ছাড়া তোমার কাছে বাড়তি কোনো ইকুয়েশন থাকবে না। সেই জন্য তুমি তখন প্রত্যেকটা বাসের ভোল্টেজকে এক অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা বা এক অ্যাট অ্যান অ্যাঙ্গেল সামথিং কিছু ধরে নিয়ে অ্যাপ্রোচ করো। বোঝা গেল? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। এত অবধি স্যার আমি বললাম, কালকে নেক্সট কন্টিনিউ করবে। প্রত্যেকে জয়েন করো, বেটার হবে। হ্যাঁ বলো। স্যার দুটো প্রশ্ন আছে, আমি প্রথমটা বলছি। স্যার বলছি এই যে ওয়াই আই আইটা, এটা Y53V3 তো হতে পারে? না না, কখনো হবে না, কখনোই হবে না। তুমি ভালো করে ব্যাপারটা বোঝো। তুমি এই ইকুয়েশনটাকে তুমি যদি নিজে বাড়িতে একবার না দেখো তাহলে কখনো আসবে না। তুমি যদি এটাকে তুমি অন্য কিছু কমন নাও, অন্য কিছু যদি কমন নাও, চলতেই পারে। কেন চলতে পারে না? তাহলে তো তুমি এটা লিখতেই পারবে। চলতে তো পারে না। তোমাকে করতে হবে কি, যেটা হচ্ছে বাসের নাম্বার, সেই বাসের সেম বাস নম্বরে কানেকশন যদি থাকে, মানে 5 নম্বর বাস এখানে দূরবর্তী 5 নম্বর বাসের সঙ্গে কানেকশন হয়, তার মধ্যে যদি এটা কোনো রিলেশন বিল্ড আপ করে, সেটাকে তুমি কমন নিয়ে বার করবে। তাতে তোমার ইকুয়েশন সলিউশনে সুবিধা হবে। তুমি যদি বলো যে না 5-এর সঙ্গে 2-3 কানেকশন হবে, 5-এর সঙ্গে 2-3 যদি হয়, তাহলে তো তুমি এখানে রিলেশনই তৈরি করতে পারবে না। আমি তো এখানে ব্রেক করে লিখেই দিলাম। তুমি মনে করো যে আমি এটার বাইরে যেতে চাই, যে আমি অন্য কিছু এখানে বার করব, তাহলে তো রিলেশন তৈরি করতে পারবে না। আর এই সামেশন রিলেশনটা যদি তুমি এই আলটিমেট ইকুয়েশনে না শো করো, মানে এই জায়গায় তুমি যদি শো না করো, তাহলে আলটিমেটলি আমার এই 5 নম্বর, সরি 5 নম্বর 3 নম্বর এই মহত্বপূর্ণ ইকুয়েশন, মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন, তুমি পাবেই না। আর এই ইকুয়েশনটা না পেলে গস সিডাল নিউটন রাফসন কেউ এগোবে না। গস সিডাল নিউটন রাফসন বলতে কোনো তফাৎ কিছু নেই। দুজনের রিপ্রেজেন্টেশনটা আলাদা, একই জিনিস, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা। এখন তাহলে ওটা স্যার নিউমেরিক্যাল না দেখলে বুঝতে পারবো না নিউমেরিক্যাল ব্যাপারটা। দেখলে বুঝবে না, কিন্তু আমার কাছে এটুকু যে না, নিউমেরিক্যাল না দেখলে বুঝবে না ঠিক কথা, তবুও এটুকু বলবো যে বাড়িতে বসে এটাকে তুমি এক্সপ্যান্ড করে দেখবে। আমি যেরকম একটা এক্সাম্পল দিলাম, তুমি এরকম 5টা বা 6টা বাসের সঙ্গে এক্সপ্যান্ড করে দেখবে যে কোনো রকম ভাবে অন্য কিছু আসবে কিনা। বুঝতে পেরেছো? আর স্যার আর একটা জিনিস একটু জিজ্ঞাসা করতাম। বলো। বলছি স্যার এই ভিআই আর ভিআই স্টারটার মধ্যে একটু আর একবার না না ডিফারেন্সটা বলুন। না, এটার তফাৎ যদি দেখো, এই জায়গাটায় যেটা হয়েছে, ভিআই ভিআই স্টারের মধ্যে তফাৎ কিছু নেই। তুমি দেখো ভালো করে, আমার এই ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনে ভিআই এর মাথায় স্টার আছে? নেই। না। কিন্তু এই জায়গায় আই এর মাথায় স্টার আছে। এই আই এর মাথায় যে স্টার আছে, তাতে আই এর ইকুয়েশনটাতে যেটা রয়েছে, আই এর যে ইকুয়েশনটা রয়েছে, এটাকে তুমি এই জায়গায় বসাও, তাই জন্য এখানে স্টার চলে আসবে। আর স্টার কথাটার অর্থ হচ্ছে কনজুগেট, মানে তুমি যা পাবে সেটাকে কনজুগেট করে বসাতে হবে। ধরো 5 প্লাস জে 3 হবে 5 মাইনাস জে 3, কিংবা -5 জে 3 হবে -5 জে 3। মানে জে এর আগের যে সিম্বলটা আছে, প্লাস মাইনাস যে পোলারিটিটা আছে, সেটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটাকেই বলে কনজুগেট। রিয়েল পার্টে না, কিন্তু যে পার্টে যে মাইনাস থাকবে সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তার পোলারিটিটা চেঞ্জ হওয়াটাকে বলে কনজুগেট, কনজুগেট হওয়া। ঠিক আছে? এত অবধি হলো। কালকে ক্লাসটা করো। লোড ফ্লো এর বাকি কোশ্চেনগুলো আমাদের সেক্ষেত্রে কমপ্লিট করা যাবে। ঠিক আছে? স্যার